এটি আমার জীবনে ঘটা সত্য এবং বাস্তব একটি ঘটনা। যেদিন আমার সঙ্গে ঘটনাটি ঘটেছিল সেদিন আমার বয়স ছিল মাত্র ৮ বছর এবং সেই সময় এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটবে আমি কখনো ভাবতে পারিনি। সেদিন ছিল শুক্রবার। আমি আমার আব্বার সঙ্গে একটা জায়গায় গিয়েছিলাম দাওয়াত খেতে। দাওয়াত খাওয়া শেষে বিকেল বিকেল আমি এবং আমার আব্বা তার সাইকেলে করে বাড়িতে ফিরছিলাম। আমি আব্বার একমাত্র ছেলে ছিলাম, যার কারণে আব্বা আমাকে অনেক বেশি ভালোবাসতো। আব্বা খুব বেশি বড়লোক ছিল না, কৃষক ছিল এবং পাশাপাশি টুকটাক ব্যবসা করে আমাদের সংসার চালাতো। আমার বড় ৩ বোন ছিল। ২ বোনের বিয়ে হয়ে গিয়েছিল এবং আমার আরেকটি ছোট বোন ছিল, যার বয়স কিনা ৫ বছর ছিল। ছোটবেলা থেকেই সবার থেকে বেশি আমি আদর পেয়েছি, বড় বোনদের কাছ থেকেও এবং আমার আব্বা আম্মার কাছ থেকেও। আব্বা একটু বেশি আদর করত, যার কারণে তিনি আমাকে সমস্ত জায়গায় নিয়ে যেতেন। দাওয়াত খেতে আব্বা অনেক দূরে গিয়েছিল, কিন্তু তবুও তিনি আমাকে তার সাথে করে নিয়ে গিয়েছিলেন। তারপর যখন আমি তার সাইকেলের পেছনে চড়ে আসছিলাম, হঠাৎ করেই বিকেলবেলার টাইমে আব্বা একটা জায়গায় দাঁড়ালেন। মানে সরাসরি বাড়িতে না গিয়ে তার এক বন্ধুর সাথে দেখা হয়েছে, সেখানে তিনি দাঁড়িয়ে পড়লেন। আমি সাইকেল থেকে নেমেই পাশের একটা বিরাট আম বাগান আছে, সেই আম বাগানটা হচ্ছে আমাদের এখানকারই মাস্টার মশাইয়ের আম বাগান। মানে হচ্ছে আমরা মাস্টার আম বাগান বলি। আম বাগানটা বিশাল বড় এবং যে মাস্টারের আম বাগান তিনি এই জায়গাটা অনেক বছর আগে কিনেছিলেন এবং সেখানে বিশাল বড় বড় আমের গাছ হয়েছে এবং একটা বাগানের মতো। সিজনে এই বাগান থেকে অনেক আম পেড়ে খায়। এখন আম খুব বেশি একটা বড় হয়নি, তবে খাওয়ার মতো হয়েছে। মাঝে মধ্যে এই বাগানে ঢুকি। আমি সাইকেল থেকে নেমে বাগানের ভিতরে ঢুকতে যাব, ঠিক তখনই দেখলাম একটা সাপ ওদিক দিয়ে যাচ্ছে। সাপটা দেখতে বেশ সুন্দর ছিল। সাধারণত এরকম সাদা ধবধবে মোটা এবং এরকম কারুকার্য দিয়ে সাজানো সাপ এর আগে আমি কখনো দেখিনি। অন্য যে কোনো সাপ থেকে ব্যতিক্রম। তো ছোটবেলা থেকে আমি শিখে এসেছি বা জেনে এসেছি সাপ দেখলেই মারতে হবে। আমি সঙ্গে সঙ্গে একটা লাঠি ভাঙলাম। লাঠি ভেঙে সেই সাপের গায়ে আঘাত করতে যাব, ঠিক তখনই আমার আব্বা পেছন থেকে ডেকে বললেন, সোহেল, সাপ মারতে হয় না, কোনো প্রাণীকে মারবে না, ঠিক আছে? সাপ হচ্ছে গিয়ে আল্লাহর সৃষ্টি, তুমিও আল্লাহর সৃষ্টি, তাহলে সাপ কেন মারতে হবে? তখন আমি আব্বাকে জিজ্ঞেস করলাম, ও যদি আমাকে কামড় দেয়? তখন আমার আব্বা বলল, কামড় তো দেয়নি, তাই না? কামড় দিলে তখন তারপর তাকে যা কুইরো কুইরো, কিন্তু এখন ওকে এরকম ভাবে মারবে না, ঠিক আছে? আজকে থেকে যেন আমি এটা না দেখি। আব্বা বলার আগে ততক্ষণে সাপটির লেজে আমি অলরেডি বাড়ি দিয়ে ফেলেছিলাম একবার। দ্বিতীয়বার দেওয়ার টাইমে আব্বা দেখেছেন এবং তখনই তিনি আমাকে থামিয়েছেন। যদি প্রথমবার না থামাতেন, মানে দ্বিতীয়বার না থামাতেন, তাহলে হয়তো সাপটাকে আমি মেরেই ফেলতাম। তবে তার লেজে হালকা একটু আঘাত লেগেছে। যখন আমি সাপটাকে মারলাম তখনই আশপাশটা হঠাৎ করেই বাতাসে ভরে গেল। চারিদিকটা কেমন যেন একদম বিষণ্ণ হয়ে উঠল। আমি ভয় পেয়ে সাথে সাথে রাস্তার উপর উঠে আসলাম। বাগানের ভিতরে যাওয়ার সাহস হলো না, কারণ তখন জায়গাটা একটু ভয়ানক হয়ে উঠেছিল। অনেক জোরে জোরে বাতাস দিচ্ছিল। যদিও এরকম বাতাসে আম কুড়াতে মজা, তবে এই বাতাসে আম পড়বে না, হালকা বাতাস, খুব বেশি জোরে না। তারপর আমি আব্বার সঙ্গে ঘরে চলে গেলাম। সময়টা ছিল কালবৈশাখীর সময়। যে কোনো সময় ঝড় বৃষ্টি উঠে আসতে পারে, যার কারণে ঝড় বৃষ্টি দেখলেই আমি দৌড়ে আগে আম বাগানে যাই এগুলো খাওয়ার জন্য। তো ওদিনকে বাড়ি চলে গেলাম। বাড়িতে গিয়ে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নটা এমন ছিল যে সাপটা এসে আমাকে বলছে, তুই আমাকে অকারণে মারলি কিসের জন্য? আমি তোকে ছাড়বো না। এটা দেখে আমি চিৎকার করে উঠে পড়লাম। আব্বা বলল, কি হয়েছে? আমি বললাম, আমি সেই সাপের স্বপ্ন দেখেছি। আব্বা তখন বলল, তোকে বলেছিলাম না সাপটাপ মারতে হয় না, এগুলো আল্লাহর সৃষ্টি, এগুলোকে মারবি না, ঠিক আছে? আমি আবার আব্বার কোলের ভিতরে ঘুমায় পড়লাম। আমি সাধারণত আব্বার কোলের ভিতরে ঘুমাতাম। তারপরের দিন সকালবেলা উঠে আমার স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি মূলত স্কুল প্রচণ্ড পরিমাণ ফাঁকি দিতাম। আমার আম্মা সকালবেলা আমাকে খাইয়ে দাইয়ে স্কুল ড্রেস পরিয়ে বলল যে স্কুলে যা। আমি স্কুলে না গিয়ে ব্যাগটা আমার ঘরের বারান্দায় রেখে ভোদৌড়। তারপর সারাদিন ওই স্কুল ড্রেস পরেই ঘোরাঘুরি। স্কুল ফাঁকি দেওয়ার ১০০টা উপায় আমার কাছে ছিল, কিভাবে স্কুল ফাঁকি দেওয়া যায়। একবার এমন হয়েছে, আম্মা আমাকে সামনের রুম দিয়ে ক্লাসরুমে বসিয়ে দিয়েছে। তার বের হওয়ার আগেই আমি পেছন রুম দিয়ে বেরিয়ে গিয়েছি, মানে পেছনের দরজা দিয়ে। এরকমটা আরো অনেক ধরনের উপায় আছে স্কুল না যাওয়ার, স্কুল পালানোর উপায়। তো এরকম করে ছোটবেলায় অনেক দুষ্টামি করেছি। তো ওদিন স্কুল শেষ করে আমি এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিলাম এবং একে মারছিলাম, তোকে ধরছিলাম।
তারপর দুপুরবেলা গেলাম পুকুর পাড়ে গোসল করতে, এবং প্রায় 2 ঘন্টা গোসল করার পরে প্রায় বাড়ির কাছাকাছি গেলাম। সেখানে যাওয়ার পর দেখি আম্মা বাসায় নেই, তিনি হয়তো গোসল করার জন্য গিয়েছেন। তো ওই টাইমে আমার যে বোন ছিল, মেজ বোন, তিনি আসলেন, এসে আমাকে 1 থাল ভাত দিলেন। সেই 1 থাল ভাত খেয়ে আমি একটা শুকনো প্যান্ট পরে আবার উধাও। বাড়িতে যে আমি এসেছিলাম সে বিষয়ে আম্মার কোনো খেয়াল নেই, কারণ আমি স্কুলে গিয়েছি সে সেটাই জানে, কিন্তু ব্যাগ তো ঘরের ভিতরে, আমি স্কুল তো যাইনি। তো যাই হোক, ওই দিনকে এরকমভাবে সমস্ত কিছু দুষ্টামি বাদরামি এটা ওটা করে দুপুরের একটু পরপর, তখন বিকাল 3টা কি 3:30 4টা হবে এরকম, আমি সেই আম বাগানে গেলাম আম খাওয়ার জন্য। আমি আমার বন্ধু রাকিবকে বললাম কি যে, তুই যাবি নাকি? ও বলল কি যে, এখন যাব না, আব্বার জন্য ভাত নিয়ে মাঠে যেতে হবে। আমি বললাম, এই 4টা বাজে তুই আব্বার জন্য কি ভাত নিয়ে যাবি মাঠে? সে দুপুরবেলা খায় নাই। সে এটা বললে মাঠের দিকে চলে গেল একটা তেলের টব নিয়ে, সম্ভবত কাজ আছে। আমি একাই সেই বাগানে গেলাম। তখন প্রায় বিকেল হয়ে এসেছে, তবে একটু উত্তপ্ত গরম আছে, তবে এই আম বাগানের ভিতরে খুব ভালো একটা পরিবেশ। তারপর আমি যেটা করলাম, একটা গাছে উঠে বেশ কিছু আম পারলাম। যদিও আমগুলো এখন বড় হয়নি, আর মাস্টার এই বাগানের আমগুলো খেতে অনেক মিষ্টি, একদম কাঁচা মিঠা আম, খুব সুন্দর লাগে। আমি প্রায় 4 থেকে 5টা ছোট ছোট আম পেড়ে ছুলে খেতে লাগলাম, সাথে করে লবণও নিয়ে এসেছিলাম। খুব মজা লাগে খেতে। খানিকক্ষণ পরে দেখলাম কি যে, সেই গাছের ওই দিক দিয়ে আবারও সেই সাপটা যাচ্ছে, যে সাপটাকে এর আগের দিন আমি দেখেছিলাম। মূলত তখন বাচ্চা ছিলাম এবং একটু বেশি দুষ্টু থাকার কারণে সাপটাকে দেখে আমার মধ্যে এক প্রকার কিউরিওসিটি জেগেছিল যে এটা আবার কি ধরনের সাপ। এরকম সাপ তো এর আগে কখনো দেখিনি। সাদা ধবধবে, বেশ মোটা, এবং শরীরে বেশ ধরনের অদ্ভুত কারুকার্য করা, সেই সাথে মনে হচ্ছে সাপের হাত পা আছে। আমি সঙ্গে সঙ্গেই সেগুলো রেখে সামনে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর দেখলাম সেই সাপটা খুব দ্রুত গতিতে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি তো ছোট এবং বাদর টাইপের ছেলে ছিলাম, আব্বার কথা দিব্যি ভুলে গেলাম। আমি যেটা করলাম, একটা লাঠি ভেঙে সেই সাপটাকে তাড়া করতে লাগলাম। এত জোরে তাড়া করলাম যে সেই সাপটা এমন এক প্রকার হাঁপিয়েই উঠল। তারপর আমি তাকে ধরতে পেয়ে তাকে আবার একটা বাড়ি মারলাম। সাপটাকে বাড়ি মারার সঙ্গে সঙ্গেই সে মনে হলো একটু চিৎকার দিয়ে উঠল, কারণ তার লেজের ওইখানটায় একটু আঘাত পেয়েছিল, এবং সেরকম মনে হলো যে সে একটা চিৎকার দিয়ে উঠলো মানুষের মতো, ও মাগো ও বাবা গো বলে এরকম কোনো কিছু একটা বলেছে। তো সেটা আমি আসলে স্পষ্ট শুনতে পাইনি কি বলেছে। তো ওইটা শুনে আমার পরনের ভেতরে আচমকা একটা বাড়ি মেরে ওঠে। কি ব্যাপার, সাপ কি কথা বলতে পারে নাকি? আর সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, ওই সাপটি একদম আমার চোখের সামনেই গায়েব হয়ে গেল। মানে আশেপাশে যে কোনো জঙ্গল বা ঝোপঝাড় আছে এমন কিন্তু না। আমি তাকে বাড়ি দেওয়ার খানিকক্ষণ পরেই সেকেন্ডের মধ্যে আমার চোখের সামনে উধাও হয়ে গেল। হঠাৎ করে যখন কোনো জিনিস অদৃশ্য হয়ে যায়, তখন যে জিনিসটা দেখতে কেমন লাগে, একদম চোখের সামনে উধাও হয়ে গেল। তো ওইটা দেখে আমি আবার একটু ভয় পেয়ে গেলাম, এবং আগের দিনের মতো আচমকা পুরো জায়গাটা এমনভাবে বাতাস দিতে লাগলো যেন মনে হচ্ছিল যে গাছগুলো উপড়ে আমার গায়ের উপর এসে পড়বে। এত জোরে বাতাস হতে লাগলো, ইভেন আমি সেখানে বাতাসের তোড়ে দাঁড়াতে পারছিলাম না। মানে এই পরিমাণ বাতাস সেখানে হচ্ছিল, এবং আকাশটা পুরো কালো বাদলে ছেয়ে গেল। আমি হয়তো প্রথম ভেবেছিলাম যে জিনিসটা কালবৈশাখী ঝড় টাইপের কিছু একটা হবে, কিন্তু আমি খেয়াল করলাম এই বাগানের বাহিরে এরকমটা হচ্ছে না, শুধুমাত্র এই বাগানটুকু ঘিরেই এই জাতীয় সমস্যা হচ্ছে। তো আমি যেহেতু একটু দুষ্টু প্রকৃতি ছিলাম, তো ওই টাইমে আমি একটু ভয় পেতে শুরু করলাম যে আসলে ব্যাপারটা কি। তো আমি খেয়াল করলাম যে বাগানের অপর প্রান্ত থেকে 2জন লোক আমার দিকে দৌড়ে আসছে, এবং সেই 2জন লোক বেশ খানিকটা লম্বা, তাদের গায়ে পরনে এক ধরনের কালো জাতীয় স্যুট টাইপের এক ধরনের জামা পরা, এবং সেই 2জন লোক আমার দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে। তো তাদেরকে দেখে আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। আমার পরনের ভিতরে একটা বাড়ি মেরে উঠলো। ওই বাগান থেকে আমাদের বাড়িটা খুব বেশি দূরে ছিল না। তো তাদেরকে দেখে আমি আর সেখানে 1 সেকেন্ডও দাঁড়ালাম না। তারা যে গতিতে আসছিল কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে ধরে ফেলতো। তো আমি ওইখানে আর দাঁড়ালাম না, আমি সঙ্গে সঙ্গেই সেখান থেকে দৌড় মেরে রাস্তার উপর উঠে আসলাম, এবং এক পর্যায়ে রাস্তার ওপর মাস্টার মশাইকে দেখতে পেলাম, যিনি কিনা আমার দিকে তাকায় আছে। তো আমি তো তার দিকে একবারে তাকায় আমি রাস্তা দিয়ে দৌড় মারলাম। তো মাস্টারমশাই যখন এসেছিল তখন ওই জায়গার বাতাস টাতাস একদম সেকেন্ডের মধ্যে থেমে গিয়েছিল। এটা কেন হয়েছিল আমি জানি না, তবে আমি দেখছিলাম কিনা বা অন্য কিছু সেই সব সম্পর্কে আমি পরবর্তীতে আসলে একটু একটু করে বুঝতে পেরেছি। তো আমি ওই দিন বিকেলবেলা বাড়িতে চলে আসলাম।
তো বাড়িতে আসার পরে আম্মা যখন জানতে পারলো যে আমি স্কুলে যাই নাই, আমি সারাদিন বাথরাম করে বেড়াইছি এবং দুপুরবেলা এসে এরকমভাবে খেয়ে গেছি, আমার স্কুল ড্রেস ভেজা টেজা প্যান্ট দেখে, ঘরে ব্যাগ দেখে সে বুঝতে পারছে যে আমি স্কুলে যাই নাই। সাধারণত স্কুল ছুটি হয় হচ্ছে অনেক পরে, আমি আগেই চলে এসেছি, তার মানে আমি স্কুলে যাইনি। তো তিনি আমাকে একদম বেদম পেটানো শুরু করলো, মারধর। ওই টাইমে আব্বা বাজার থেকে বাজার করে নিয়ে ফিরছে। তো আব্বার কারণে হয়তো একটু মায়ের কম খাইছি। তো আব্বা আমাকে হাত পা ধোয়া পড়তে বসাইলো, বললো কি যেরকম ফাইজলামি কেন করিস, তুই পড়তে যেতে পারিস না স্কুলে, তুই কোনো কিছু করিস না, ফাঁকি দিস না, এরকম করলে তুই বড় হবি কীভাবে, তুই ভবিষ্যৎ গড়বি কীভাবে। আমি আব্বাকে তখন বললাম, ভবিষ্যৎ এমনি এমনি হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ওই দিন রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমায় পড়লাম। আমি হচ্ছে গিয়ে এর আগের দিনই বলেছি যে আমি আমার আব্বার সঙ্গে ঘুমাতাম এবং আমার আব্বার কোলের ভিতরে ঘুমাতাম। আমার আব্বার একমাত্র সন্তান ছিলাম আমি এবং খুবই আদরের সন্তান ছিলাম। তো আমি ঘুমিয়ে পড়লাম। আচমকা রাত তখন কত হবে জানি না, তবে গভীর রাত, এবং ওই টাইমে আমি খেয়াল করলাম যে সেই দুজন লোক আমার খাটের পাশে এবং আমার সাথে দাঁড়ায় আছে এবং সেই দুজন লোককে আমি স্পষ্ট চিনতে পেরেছি। চিনতে পারার পরে সেই দুজন লোক আমাকে বলছে যে আমার সঙ্গে চল, তোকে আমি নিয়ে যাব এবং তোর বিচার আছে, এই কথা আমাকে বলল। তো আমি তখন বলছি যে আমি কোথাও যাব না, আমি কেন যাব এবং আপনারা কারা, আমার কিসের বিচার আছে, আমি তো কিছু করিনি। তো তখন তিনি আসলে কোনো কথা শুনলেন না, আমাকে আমার আব্বার কোলের ভিতর থেকে টেনে বের করলেন। তো আব্বা তখন ঘুমায় আছে, আমি এত জোরে চিৎকার করতেছি কিন্তু কোনোভাবেই আমার আব্বা শুনতেছে না যে আমি চিৎকার করতেছি, আমার কণ্ঠ আমার আব্বার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। তো আমি তখন আমার আব্বাকে বললাম যে আব্বা আমাকে বাঁচাও, আমাকে নিয়ে গেল আর কি। তো তখন ওনারা হচ্ছে কি আমাকে ওই আব্বার কোল থেকে টেনে বের করে নিল এবং বের করে আমাকে দুই হাত ধরে উঁচু করলো এবং উঁচু করে আমাদের যে জানালা আছে সেই জানালার ভেতর দিয়ে কিভাবে আসলো আমি জানি না, তবে ওনারা ওই দিক দিয়ে এরকমভাবে বের হয়ে আসলো। আমি স্পষ্ট খেয়াল করলাম যে টিন ভেদ করে আমাকে নিয়ে বের হয়ে আসলো। তো এটা কিভাবে করলো আমার আসলে জানা নেই। আমার আব্বাকে আমি অনেক ডাকলাম কিন্তু তিনি ডাক শুনলেন না। তো ওনারা ওরকমভাবে সেই টিন ভেদ করে গাছের ওপর দিয়ে এক প্রকার উড়িয়ে আমাকে নিয়ে যাচ্ছিলেন এবং আমি তখন অনেক ছোটাছুটি করছিলাম কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না। তেনারা অনেক শক্তিশালী ছিল আমার থেকে, অবশ্যই শক্তিশালী, এবং তিনি আমাকে নিয়ে যাচ্ছিলেন এরকম করে। তো এক পর্যায়ে আমি যখন নড়াচড়া করছিলাম, ওদের থেকে একজন লোক আমার মাথায় হাত রাখলো। হাত রাখার পরে আমার আর তখন সেন্স থাকলো না, যেহেতু আমি ছোট ছিলাম, আমার এত কিছু বোঝারও কথা না। তো আমার জাস্ট এই জিনিসগুলো স্পষ্ট মনে আছে যে ওনারা আমার সঙ্গে এরকমটা করলেন। তো তারপর আমি তার সাথে করে আমাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমার যখন সেন্স ফিরল, আমি খেয়াল করলাম আমাকে একটা গাছের গোড়ায় বেঁধে রাখা হয়েছে, মানে একটা নারকেল গাছ টাইপের জায়গা, সেই গাছের গোড়ায় বেঁধে রাখা হয়েছে এবং যে নারকেল গাছটা যে জায়গায়, সেই জায়গাটা হচ্ছে গিয়ে একটা বালিময় জায়গা, চারিদিকে বালি এবং অনেক গাছপালা আছে এবং সেই সাথে পেছনে হচ্ছে গিয়ে সাগর টাইপের কোনো একটা জায়গা, মানে বিশাল সাগরের মতো পানি দেখা যাচ্ছে পেছনে, এরকম একটা জায়গা। তো আমি তখন ছোটাছুটি করতে লাগলাম। তখন কয়েকজন বাচ্চা আমার কাছে এগিয়ে আসলো, আমার বয়সী কয়েকজন বাচ্চা। তাদেরকে দেখতে আসলে অদ্ভুত ধরনের, তাদের চেহারা আমার সাথে মিল খাচ্ছে না, বা আমি এরকম কোনো চেহারা এর আগে কখনো দেখিনি। সেই বাচ্চাগুলো আমার কাছে এগিয়ে এসে আমাকে ছুঁয়ে দেখতে লাগলো, বা আমার চুল দেখতে লাগলো, আমার হাত দেখতে লাগলো। তাদের হাতের আঙ্গুলগুলো অস্বাভাবিক এবং সেই সাথে কানের যে ইয়েগুলো, তারপর চোখের মণিগুলো, সেগুলো অস্বাভাবিক, কারো নীল বর্ণের, কারো হলুদ বর্ণের। তো এইসব জিনিস দেখে আমার সত্যি ভীষণ অবাক লাগলো এবং আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা কারা। তো কিছুক্ষণ বাদে দুজন লোক আমার কাছে এগিয়ে আসলো। সেই দুজন লোক, যে দুজন লোককে আমি গতকাল রাতে এবং ওই দিনকে আমি বাগানের মধ্যে দেখেছি, সেই দুজন লোক আমার কাছে এগিয়ে আসলো। এগিয়ে এসে সবার প্রথমে আমাকে একটা চাটা মারলো আমার গালে। চাটা মেরে তারপর আমার রশি খুললো, যেটাতে আমাকে বেঁধে রাখা হয়েছিল। তারপর তারা এক প্রকার চ্যাংদোলা করে আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। তারা হয়তো আমার জ্ঞান ফেরার অপেক্ষাই করছিল, তবে আমাকে যখন নিয়ে আসা হয়েছিল তখন কিন্তু রাত ছিল, তো এখন একদম ফকফকা দিন। তো তিনারা আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমাকে একটা জায়গায় বসালেন এবং সেখানে প্রায় 7-8 জন লোক ছিল। সেই 7-8 জন লোক বিশাল দেহি এবং বেশ লম্বা লম্বা বড় বড়, চারিদিকে করে ঘিরে বসলেন এবং আমাকে মাঝখানে বসালেন। আমার হাত কিন্তু বাঁধা, আমার হাত কিন্তু খোলা নেই, হাত বাঁধা, এবং আমাকে ঘিরে বসালো। ঘিরে বসানোর পরে তেনারা সবাই গল্প করতে লাগলো বা কথা বলতে লাগলো। তো ওই যে দুজন লোক আমাকে নিয়ে এসেছিল, সেই দুজন লোকের মধ্যে থেকে একজন ছিল হচ্ছে মহিলা এবং আরেকজন ছিল পুরুষ।
এটা তাদের ঘুমটা যখন সরালো তখন দেখতে পেলাম। তো ওইটা দেখে আমি চিৎকার করে উঠলাম, কারণ তারা দেখতে বেশ বীভৎস ছিল এবং ভয়ানক ছিল এবং তাদের দাঁতগুলো অনেক বড় বড় ছিল। সেই সাথে তারা অনেক একটু পিচাস টাইপের ছিল, কারণ হচ্ছে স্বাভাবিক পরিষ্কার কোনো মানুষের মতো না। তাদের চোখগুলো বেশ বড় বড়, নখগুলোর ভিতরে ময়লা এবং সেই সাথে খুবই অদ্ভুত ধরনের দেখতে ছিল। তো আমি তখন দেখে ভয় পেলাম। তো এদের মধ্যে থেকে যাদের মাঝখানে আমাকে বসানো হয়েছে তারা আবার দেখতে একটু পরিষ্কার, তবে ওনার মতোই অনেকটা। তো সব দেখে আমি ভয় পাচ্ছিলাম, আমি চিৎকার করে কান্না করতে শুরু করলাম। তো তখন ওই যে লোকটা আমার সঙ্গে কথা বলছিল উনি এক প্রকার ওনার রূপ আমার সামনে পরিবর্তন করে ফেললেন। উনি এর আগে যে রূপে ছিল সেই রূপটা পরিবর্তন করে একজন মানুষের রূপ নিলেন। তার মুখে ধবধবে সাদা দাড়ি এবং মুখটা অনেক ফর্সা, দেখে মনে হচ্ছিল নুরানি চেহারার একজন মানুষ। তো ওনাকে দেখে আমার মনের মধ্যে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফিরল। তো উনি ওই লোকেদের কাছে কিছু একটা বললো যে এই মানুষের বাচ্চাকে কেন নিয়ে এসেছো এবং ওকে এখানে কি কারণে আনা হয়েছে। তো তখন ওই লোকটা তাদের ভাষায় কিছু একটা বলল। তবে এই যে মুরব্বীটা ছিল, যিনি কিনা একটু আগে জিন, ওনার মূলত জিন ছিল, এটা পরবর্তীতে আমি জানতে পারলাম। জিনের জগতে আমাকে নিয়ে যাওয়া হয়েছে। তো ওই জিনটা, আমি জিন হিসাবেই বলছি, ওই জিনটা তখন বলল কি যে কিনা মানুষের বেশ ধরে আছে, তিনি বললেন যে ওকে কেন আনা হয়েছে, এবং উনি বাংলা কথা বলছিলেন, আমি ওনার কথা বুঝতে পারছিলাম। তো তখন ওনারা কথা বলা করছিল। তো তখন ওই যে আমার বিচার করছিল সে বলল কি যে তুমি নাকি ওদের ছেলেকে মেরেছো এবং বিনা কারণে মেরেছো, এটা কি জন্য। তো তখন আমি আসলে কিছু বুঝতে পারছিলাম না। আমি যে তাকে তার ছেলেকে মেরেছি এটা কখনোই সম্ভব না। আমি তার ছেলেকে কিভাবে মারবো, আর সে কে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে আমি কাউকে মারিনি, আমি ওনাকে এই প্রথম দেখলাম, আর ওনাকে আমি সেদিনকে বাগানে প্রথমবার দেখেছিলাম, আর উনি আমাকে রাতের বেলা আমাকে তুলে নিয়ে এসেছে, আর তো ওনাকে আমি দেখিনি। তো তারপর ওনারা আমাকে বললো কি যে না, তোমার কথা ভুল হচ্ছে, তুমি নিশ্চয়ই কোনো কিছু একটা করেছো। উনি বলছে যে গতকালকে বিকেলবেলা নাকি আম বাগানে ওনার ছেলে যাচ্ছিল, তখন তুমি তাকে মেরেছো, উনি এই কথা বলছে। তো তখন আমি বললাম কি যে গতকাল আম বাগানে তো আমি কাউকে দেখিই নাই, আমি আম বাগানে গিয়ে যা শুধুমাত্র আমগুলো নিয়ে খেলাম, খাওয়ার পর তারপর আমি বাড়িতে চলে আসলাম, আমার তো কোনো ছেলের সঙ্গে দেখাই হয়নি। তো তখন ওই মুরব্বী জিনটা তখন বললেন যে দেখো, তুমি মিথ্যা কথা বলো না, তুমি কিন্তু এখন জিনেদের জিম্মায় আছো এবং আমরা সকলে জিন। তো জিন কি জিনিস তখন আমি জানতাম না। আসলে এই বিষয় সম্পর্কে আমার আব্বা মা আমাকে কিছু বলেনি, বা ওই বয়সে এই বিষয় সম্পর্কে জানাটাও আমার জন্য অতটা ইম্পর্টেন্ট ছিল না বলে আমি জিন সম্পর্কেও জানি না। তো ওনারা বললেন, আমি বললাম জিন কি। তো তখন ওনারা বললেন কি যে জিন এক ধরনের জাতি, মানুষের মতোই, ওরা অদৃশ্য থাকে এবং আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। তো আমি তখন একটু বুদ্ধি করে বললাম যে তাহলে আপনারা মিথ্যা কথা বলেন কিসের জন্য, আমি তো আপনাদের ছেলেকে মারি নাই, আমাকে শুধু শুধু নিয়ে আসছেন কিসের জন্য। তো তখন সেই মুরব্বী বললো কি যে ও তো বলতেছে যে মারে নাই, তাহলে তোমরা কিসের জন্য। তো তখন তার ছেলেকে নিয়ে আসলো। আনার পরে যদিও বিষয়টা হাস্যকর, সেই ছেলেটা বয়স কিছুটা আমার মতোই, সে তার ছেলের পাছা খুলে আমাকে দেখালো, যে জামাটা পরেছিল পাছা একদম লাল হয়ে আছে এবং সেখানে কেউ কোনো একটা কঞ্চি দিয়ে অথবা লাঠি দিয়ে বাড়ি মেরেছে, সেটা বোঝা যাচ্ছে। তো তখন আমাকে সেই মুরব্বীটা বললেন যে তুমি নাকি ওকে মারো নাই, তুমি মিথ্যা কথা কেন বললা। তো আমি বললাম কি যে আমি সত্যি ওকে মারি নাই, আমি ওকে চিনিই না, আমি ওকে প্রথম দেখতেছি। তো এই কথা বলার পর সেই মুরব্বী বললেন কি যে কি ও কি সত্য কথা বলতেছে। আচ্ছা, তোমরা কি তখন মানুষের বেশ ধরে সেখান দিয়ে যাচ্ছিলা নাকি কোনো জিনের বেশ ধরে সেখান দিয়ে যাচ্ছিলা। তো তখন সেই লোকটি বলে যে দম্পতি, আসলে জিন দম্পতি আমাকে তুলে নিয়ে আসছিল। তো তারা বললো কি যে আমার ছেলে তখন ওই জায়গা দিয়ে সাপের বেশ ধরে যাচ্ছিল এবং ওইটা দেখে ও কাছে এসে আমাকে, আমার এই বাচ্চাটাকে এক প্রকার দাবড়ে ধরে বা তাড়িয়ে তাকে মেরেছে আর কি। তো ও তো দিক দিয়ে যাচ্ছিল, কোনো দোষ করেনি। তো তখন সেই মুরব্বী জিনটা বলে এখানেই তো তোমরা ভুলটা করেছো, তোমরা একটা জিন, তোমরা চাইলে যে কোনো জিনিসের বেশ ধরে যেতে পারো, তোমাদের সাপের বেশ ধরে কেন যাওয়া লাগবে। আর আমি যতটুকু মানুষ সম্পর্কে জানি যে মানুষেরা সাপ দেখলেই মারার চেষ্টা করে, কারণ সাপ বিষধর প্রাণী, যদি তাদের ক্ষতি করে। আর ও যেহেতু একটা বাচ্চা, ওকে ছোটবেলা থেকে হয়তো এটাই শেখানো হয়েছে যে ও সাপ দেখলে মারবা, বা ও যেটা দেখে এসেছে সেটাই শিখেছে। তুমি ওদিক দিয়ে সাপের বেশ ধরে কেন যাচ্ছিলা, তোমরা পাখির বেশ ধরে যেতে পারতা, অন্য যে কোনো বেশ ধরে যেতে পারতা। ওর সামনে দিয়ে যেহেতু এর আগের দিনও তোমরা মার খাইছো, যেটা তোমরা বললা যে এর আগের দিনও নাকি মারার চেষ্টা করছে, ও তার ইন্টেনশনালি তোমাদেরকে মারার চেষ্টা করে নাই। তো উনি এইটা আমাকে বলতে লাগলো। তো আমি তখন বললাম কি যে হ্যাঁ, আমি সাপ মেরেছিলাম, তবে ওনাকে আমি মারিনি।
তো ওই যে সাপের বেশ ধরে দিক দিয়ে যাচ্ছিল সেটা কিন্তু আমি পরবর্তীতে বুঝতে পারছি। তো এই জিনিসগুলো আমার কাছে তখন একটু খটকা লাগছিল এবং আমি কিন্তু ভয় পেয়েছিলাম প্রচণ্ড, আমার হাত পা থরথর করে কাঁপছিল। তো তখন সেই দম্পতি দুজন কিছু একটা বললেন, কোনো একটা ভাষায় বললেন এবং ওনারা এক প্রকার রেগে মেগে ওইখান থেকে তাদের বাচ্চাকে নিয়ে চলে গেলেন এবং হয়তো সম্পর্কিত আমাকে হুমকি ধামকি দিয়ে গেছে, এরকম কোনো কিছু একটা। তো তখন সেই মুরব্বী জিনটা, লোকটা যে কিনা মানুষের বেশ ধরেছিল, তিনি আমাকে জানালেন যে তোমার কোনো ভয় নেই, তুমি আসলে যা করেছো, তবে এরপর থেকে কোনোদিন কোনো সাপকে মারবে না, ঠিক আছে? আমি তখন বললাম এটা আমার আব্বা আমাকে বলেছে, তবে আমার সেদিনকে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। তো এই কথা বলার পর উনি বললেন কি যে তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটা আসলে খুব ভালো হয়েছে এবং তুমি ওদের কাছে ক্ষমা চেয়ে নাও, তুমি আমি ডাকছি ওদেরকে। তো তখন উনি আবার ওদেরকে ডাকলেন, কিন্তু ওনারা আসতে রাজি হলেন না। তো তারপর ওনারা যেহেতু চলে গিয়েছেন ওনাদের বাড়িতে, তো তখন ওই হুজুরটা, ওই লোকটা আর কি, জিন লোকটা, উনি আমাকে সঙ্গে করে ওনাদের বাড়িতে নিয়ে গেল। ওনারা যে জায়গায় থাকতো সেই জায়গাটার যে ঘরটা ছিল, সেই ঘরটা এক প্রকার কাঠখড় দিয়ে খুব সুন্দর করে একটা কারুকার্য করে ঘর তৈরি করা এবং সেখানে তেনারা থাকতেন। তো তখন আমাকে সেখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেই লোক যে লোকটার ছেলেকে আমি মেরেছিলাম, সেই লোকটার ছেলেকে আমি বললাম কি যে আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আসলে এটা আমি ইচ্ছা করে করিনি। তারপর ওকে আমি জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরার পরে ও আসলে তখন খুশি হয়ে গেল এবং খুশি হওয়ার পরে ওনারা আসলে আমাকে মাফ করে দিলেন। বললেন কি আচ্ছা ঠিক আছে সর্দার, আপনি বলেছেন বলে আমি আসলে মাফ করে দিয়েছি, এতটুকু ওনারা বলা বলি করলো। তো তারপর আমি ওই ছেলেটার সঙ্গে বেশ খানিকক্ষণ খেলা করলাম, সর্দার ওনার সঙ্গে কথা বলছিল। তো আসলে যাকে আমি মেরেছিলাম আমি তো ইচ্ছা করে বা দেখে শুনে মারিনি, ও হয়তো আমার দিক দিয়ে সাপের বেশ ধরে যাচ্ছিল, এই কারণে হয়তো তাকে মারতে হয়েছে, বা আমার একটা অপ্রকার অভ্যাস ছিল বলে। তো যাই হোক, ওই দিনকে বিকালবেলা আমি ওই সর্দারের সঙ্গে আমি বাড়িতে চলে আসলাম এবং বাড়িতে আসার পরে উনি বললেন কি যে তুমি আজকে আমাদের এখানে খেয়ে যাও। তো আমি তখন সেই সর্দারের বাড়িতে গেলাম, সেই মুরব্বী জিনটার বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে সেখানে তিনি আমাকে খেতে দিলেন বেশ কিছু মিষ্টি ফল এবং বেশ মিষ্টি জাতীয় জিনিস কিছু আমাকে খেতে দিলেন। এবং ওই যে এলাকাটায় ওনারা থাকতো সেই এলাকাটায় অনেক সুন্দর সুন্দর ফল ধরেছিল গাছে। সেই আমি এগুলো তো খাচ্ছিলামই, পাশাপাশি মুরব্বী আমাকে খেতে দিতে চলে গেল। তো আমি সেই ফলগুলো দেখি, সেই ফলগুলো পাড়ার চেষ্টা করতে গেলাম এবং ওইটা ওনার বাড়ির আঙিনাই আর কি। তো ওইটা যখন আমি পারছিলাম তখনই আচমকা পেছন থেকে একটা মেয়ে কণ্ঠ, ছোট্ট বাচ্চা আমার মতোই, আমার বয়সী হবে, আমাকে বললো এই তুই কে রে, আমাদের ফল গাছ থেকে ফল পাড়তেছিস, এরকমটা বলে উঠলো। তো আমি তখন তাকে বললাম যে আমি একজন মানুষ, আমার নাম সোহেল, তুমি কে, তোমার নাম কি, তুমি মনে হয় একটা জিন তাই না? তো এই কথা বলার পর সেই মেয়েটি বলে উঠলো হ্যাঁ আমি জিন, কিন্তু তুই আমাদের বাগান থেকে কেন ফল পাচ্ছিস, তুই কে, এবং তুই মানুষ মানে মানুষ কি হয়? ও ওরকমভাবে বকাশকার মতো আমাকে বলতে লাগলো যে মানুষ কি হয়। আমি তখন বললাম যে আমি তো জানি না এসব বিষয়ে, তবে মানুষ আর জিন কি তা আমি জানি না, তবে দেখতে তো আমাদেরকে একই রকম লাগে। মেয়েটা তখন দেখতে খুব মিষ্টি ছিল। আসলে ওই বয়সে তো ভালোবাসার ফিলিংস আমাদের মধ্যে থাকার কথা না, বা ওই সময়টাতে ওই সালগুলোতে এইসব বিষয়গুলো আসলে খুবই শিথিল ছিল। তো যাই হোক, ও তখন আমার কাছে আগায় আসলো। ওর থেকে আমি বেশ খানিকটা ভিন্ন ছিলাম এবং আমার হাত পা, শারীরিক গঠন, কথাবার্তা, তারপর চালচলন সবকিছু কিন্তু ভিন্ন ওর থেকে, সেহেতু ওর সঙ্গে কিন্তু আমার এই বিষয়গুলো মিলবে না। তো তখন ও আমাকে বলল যে তুমি মানুষটা কেমন হয় আমি জানি না, তবে তোমাকে তো দেখতে খুবই ভালো। ও আমাকে এটা বলল। তো আমি বললাম কি যে আমি তোমাদের বাসায় এসেছি, তোমার আব্বা আমাকে নিয়ে এসেছে এবং তোমার আব্বার সঙ্গে আমি এসেছি। তোমার আব্বা আমাকে খেতে দিয়ে তারপর কোথায় যেন গেছে, ওই যে দেখো তোমাদের ঘরের বারান্দায় খাবার। তো ও তখন বললো কি যে আচ্ছা ঠিক আছে। তখনই ওর মা ঘরের ভেতর থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে বললো কি যে ওই ছেলেটাকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে, ও আজকের দিনটা থাকবে, ওকে কালকে দিয়ে আসা হবে। তো তুই ওর সাথে ফাজলামি করিস না, ঠিক আছে? তো আমি তখন বললাম কি যে ফাজলামি তো ও কি করবে, আমি ওর সঙ্গে করব। এরপর ও আমাকে সঙ্গে করে পাশেরই একটা বাগানে নিয়ে গেল। সেই বাগানটা আসলে এত চমৎকার ছিল, শুধুমাত্র গাছে গাছে নানান ধরনের ফল ফুল ধরে আছে। তো সেটা দেখে আমি অনেক বিহ্বলিত হচ্ছিলাম এবং ওই দিনকে সারা দিন এবং সারা বিকেল আমরা গিয়ে একসঙ্গে কাটালাম এবং একসঙ্গেই ও আমাকে নানান জিনিস দেখালো, এটা ওটা খুলে দেখালো, তারপর এই ফুল দেখালো, ওই ফল পেড়ে খাওয়ালো। তো সব মিলিয়ে ওর সঙ্গে আমার এক প্রকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেল এবং ও আমাকে জিজ্ঞেস করতে লাগলো যে তোমাদের এখানে কি আছে,
বা তোমরা কোথায় থাকো এইসব সম্পর্কে আমাকে বলতে লাগলো। তো তখন আমি আমি আমার গ্রামের নাম বললাম। তো তখন বললো কি যে এইটা আমার কোথায়, আমি তো আমাদের এই অঞ্চলে এরকম কোনো জায়গার নাম শুনিনি, আসলে আমি কোথাও যাই না, তো আমার আব্বা আমাকে কোথাও নিয়েও যায় না, তুমি আমাকে নিয়ে যাবে? তো আমি বললাম কি যে আমি বড় হই তারপর তোমাকে নিয়ে যাব। তো এই কথা বলার পর খানিকক্ষণ বাদে ওইখানে তার আব্বা চলে আসলো এবং আব্বা আসার পরে আমাকে বললেন যে সোহেল চলো তোমাকে দিয়ে আসি, তা রাত হয়েছে, আমরা আসলে রাত ছাড়া আমরা বের হই না, তো চলো তোমাকে দিয়ে আসি। তো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে চলেন, আমার আব্বা মনে হয় আমার জন্য চিন্তা করতেছে। তো তখন সেই মুরব্বী বললেন সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমার আব্বা তোমাকে নিয়ে চিন্তা করছে না, সেখানে আমাদের একজন জিন প্রতিনিধি আছে যাকে কিনা তোমার পরিবর্তে সেখানে রাখা হয়েছে, সেহেতু তুমি চিন্তা করো না। আর তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, হ্যাঁ খেয়ে দিয়ে তারপর আমরা যাই। মানে আমি বাড়িতে যাওয়ার জন্য বেশ তাড়া দিচ্ছিলাম, উনি কেন আসছে না সেই জন্য আমি অনেক ইয়ে করছিলাম। কিন্তু যখন আমার আসলে ওই মেয়েটার সঙ্গে দেখা হয়েছে, ওই মেয়েটার সঙ্গে দেখা হওয়ার পরেই মূলত আমাকে ওইখান থেকে আসতে ইচ্ছে হচ্ছিল না আমার, কিন্তু পরবর্তীতে ওই মুরব্বী বলেছে যে এরকম এরকম। তো যাই হোক, ওই মুরব্বী জিনটা তখন জানালেন যে তুমি আজকে চাইলে থেকে যেতে পারো, তোমাকে কালকে দিয়ে আসি, যেহেতু এখানে তোমার কোনো সমস্যা নেই। তো তখন এই কথা বলার পর আমি বললাম আচ্ছা ঠিক আছে, কারণ ওই মেয়েটার সঙ্গে আমার গল্প করতে বেশ ভালো লাগছিল এবং রাত্রেবেলা ওর সঙ্গে গল্প করতে করতে আমি যে কখন ওর সঙ্গে ঘুমিয়ে পড়েছি, যেহেতু আমরা ছোট ছিলাম সেহেতু গল্প করতে করতে আমরা একই সঙ্গে ঘুমিয়েছিলাম। এবং সকালবেলা উঠে আমি খেয়াল করলাম যে আমরা একই সঙ্গে ঘুমিয়ে আছি। তো তারপর আমি উঠে বাহিরের দিকে খেয়াল করলাম, চারদিকের পরিবেশটা খুব সুন্দর ছিল এবং রাতে আমরা অনেকক্ষণ পর্যন্ত গল্প করেছি, ওদের এখানকার গল্প, ওরা কি করে, কিভাবে খেলাধুলা করে, সমস্ত কিছু আমাকে জানিয়েছে। তো পরের দিন সকালবেলা উঠে ও সেই মুরব্বী লোকটা বললো চলো তোমাকে দিয়ে আসি। তো তখন আমাকে উনি আমার সেই আম বাগানটায়, যে আম বাগানটা হচ্ছে কি একদম শুনশান নীরব ছিল, উনি আমাকে সেই জায়গায় নামিয়ে দিয়ে গেলেন, বললেন কি যে এর বাইরে আসলে আমরা যেতে পারবো না, আমাদের সমস্যা আছে, তুমি একটু চলে যাও এখান থেকে, ঠিক আছে? তার মানে বোঝা গেল যে এই আম বাগানটা একটু বিরান এবং ঘন হবার কারণে এই জায়গাটায় সমস্ত জায়গায় হচ্ছে গিয়ে এরকম করে জিনেরা যাতায়াত করে আর কি। তো তখন আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে আম্মা আমাকে বললো কি যে কিরে তুই না একটু আগে বের হইলি, আবার এখন কোত্থেকে আসলি, তুই স্কুলে যাসনি? তো আমি তখন বললাম কি যে আমি কই স্কুলে গেলাম। তো আম্মাকে তো বুঝতে দেওয়া চলবে না যে আমি কোথায় গেছিলাম বা কিসের জন্য আমাকে ধরে নিয়ে গেছিল, এসব বিষয়ে আমার আম্মাকে আমি বুঝতে দিইনি। তো তখন আমি বলে কি যে আমি স্কুলে যাব না। তো যাব না বললেই আম্মা আমাকে লাঠি নিয়ে দাঁড়া করলো। তো তখন আমি আসলে ওইখান থেকে চলে গেলাম এবং চলে গিয়ে সারা দিন এদিকে ওদিকে ঘোরাঘুরি করলাম। তো আমার আসার সময় ওর মেয়েটার সঙ্গে কথা বলে আসা হয়নি, কারণ ও হচ্ছে গিয়ে তখন ঘুমাচ্ছিল এবং কথা বলা হয়নি ওর সঙ্গে। তো তারপর আমি সারাদিন এরকম ঘোরাফেরা করি। এর পরের দিন সকালবেলা উঠে আমি যখন মক্তবে যাই, আমার যেখানে মক্তব ছিল, সকালবেলা হচ্ছে মক্তব আমাদেরকে আরবি পড়াতো। তো সেই মক্তবে গিয়ে আমি হুজুরকে জিজ্ঞেস করি যে হুজুর জিন আসলে কি হয়। তো তখন হুজুর বললেন কি যে খুব সুন্দর সকলকে ইয়ে করে গুছিয়ে জিন সম্পর্কে একটা খুব সুন্দর বর্ণনা দিলেন। বললেন যে জিন আল্লাহর সৃষ্টি, তারা আগুন দিয়ে তৈরি এবং আমরা মাটি দিয়ে তৈরি। আল্লাহ তাআলা এরকম করে জিন তৈরি করেছিলেন এবং জিনের অনেক অলৌকিক ক্ষমতা আছে। তো এই ঘটনার পরে আমি আসলে বুঝতে পারলাম যে আসলে জিনেরা অনেক শক্তিশালী এবং তাদের অনেক অলৌকিক ক্ষমতা আছে। তো সব মিলিয়ে আমি আসলে কি করব কিছুই বোঝার উপায় ছিল না, কারণ আমি ভীষণ ভয় পেয়ে গেলাম হুজুরের কথা শুনে। ওনারা চাইলে তো আমাকে ক্ষতিও করতে পারতো এবং জিনেরা যে অনেক ধরনের রূপ ধরতে পারে সেটা আমি দেখে এসেছি এবং হুজুরের কাছ থেকে শুনে আমি আসলে তখন খানিকটা চমকে গেলাম। তো যাই হোক, এরকম করে আমার ওই সময়কার শৈশবের যে সময়টা আমার ওই সময়টা কেটে গেল। আমি একটু একটু করে বড় হতে লাগলাম, মাঝখানে প্রায় বেশ কয়েক বছর কেটেছে এবং এর মাঝখানে পড়াশোনা হোক যাই হোক সব কিছু করেছি। এবং আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ভার্সিটির জন্য প্রিপারেশন নিয়েছিলাম, 2019 সালের ঘটনা, ভার্সিটির জন্য প্রিপারেশন নিয়েছিলাম, ওই টাইমে আচমকা আমার সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটে যা কিনা আমার জীবনের সাক্ষী আর কি। এবং ওই ঘটনাটা ঘটবে বিদায় হয়তো আমার সাথে ছোটবেলা ওরকম একটা ঘটনা ঘটেছিল, সেই সাপকে মারা, সেই জিনের দেশে যাওয়া, সব মিলিয়ে এই পরিবেশটা আসলে হয়তো আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, না হলে কিন্তু এটা কখনো সম্ভব হতো না। মূলত ওই সময়টা ছিল হচ্ছে গিয়ে রাতের সময় এবং চৈত্র মাসের সময়, প্রচণ্ড গরম পড়ে সেই সময়। তো ওই টাইমে হচ্ছে মূলত আমি যখন সে সন্ধ্যার পরে খাবার খেয়ে আমি বাতাস বহানোর জন্য বা বাতাস খাওয়ার জন্য
আশেপাশে গিয়ে বসতাম, ফাঁকা জায়গায় গিয়ে বসতাম বন্ধু-বান্ধবের সঙ্গে। আর মাঝে মধ্যেই রাতের খাওয়া-দাওয়া শেষে আমার আসলে খুব একটা ভালো লাগতো না। আমি ওই আমবাগানে গিয়ে রাত্রেবেলা বসতাম। যেহেতু ওইখানে প্রচণ্ড পরিমাণ বাতাস হতো। আমবাগানের ভেতরেও ঢুকতাম না। সাইডে এক জায়গায় বসতাম পুকুর পাড়ে। ওইখানটায় খুব বেশি বাতাস হতো এবং খুব অনেক বেশি বাতাস। তো এই বাতাসের জন্য মূলত ওইখানে মাচালি বেঁধেছিলাম আমি এবং সেখানেই বসে আমি আকাশ দেখতাম বা শুয়ে থাকতাম। হয়তো মোবাইল টিপতাম। তো এইগুলোই করতাম। তো ওইদিনকেও আমি প্রতিদিনকার মতোই কিন্তু ওইদিনকেও রাতের বেলা আমি ওই বাগানে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে কিন্তু আমি সেই বাতাস খাচ্ছিলাম এবং গরম ছিল যেহেতু প্রচুর। আর আমাদের বাড়িতে গ্রামে খুব বেশি একটা কারেন্ট থাকতো না, কারেন্ট যেহেতু আর আসতো এরকম। তো ন্যাচারাল বাতাসের কাছে তো কারেন্টের বাতাস তেমন কিছু না। তো ওইখানে গিয়ে এরকম বসে থাকতাম, আমার কাছে ভালো লাগতো। তো আচমকা ওই দিন রাত্রেবেলা আমার চোখ লেগে যায় এবং আমি ওইখানেই মাচার উপর ঘুমিয়ে পড়ি। তো তখন রাত প্রায় 1:30টার কাছাকাছি হবে, আমার আচমকা ঘুম ভাঙে। ঘুম ভেঙে আমি খেয়াল করি যে আমার আশেপাশে একটা অদ্ভুত সুঘ্রাণে ছেয়ে গেছে। আমি কিন্তু এখানে আজকে নতুন শুচ্ছি না, যখন থেকে গরম পড়েছে তখন থেকে আমি এখানে শুচ্ছি এবং প্রায় প্রতি বছরই এখানে এরকমভাবে মাচালি নতুন করে পাতা হয়, নষ্ট হয়ে যায়। ঘ্রাণটা এত পরিমাণ তীব্র ছিল, আমি আসলে বুঝতে পারছিলাম না কিসের ঘ্রাণ। আমি চোখ টুক মুছে আমি তারপর পুকুর পাড়ের যে সাইডটা সেই সাইডটাতে আমি পা মেললাম, মানে পা নামালাম নিচের দিকে, আমি নামবো আর কি। তো আমাকে নামতে হবে এই পাশ দিয়ে, কিন্তু ওই পাশে আমি চলে গিয়েছি। আমি খেয়াল করলাম পুকুর পাড়ের একদম ঠিক মাঝামাঝি জায়গায় একটা অদ্ভুত জিনিস আকাশে ভাসছে এবং সেই জিনিসটার গায়ে আলো জ্বলছে এবং আমি যখন সেই জিনিসটার দিকে তাকালাম অদৃশ্যভাবে সেই জিনিসটা গায়েব হয়ে গেল এবং আমি ভালো মতো চোখ কষলে তাকালাম, দেখলাম যে আশেপাশে কিচ্ছু নেই। আমি তখন বুঝতে পারলাম না আসলে এটা কি ছিল। তো তখন আমার চোখের ভ্রম দেখে মনে করে, আমি যেহেতু ঘুম থেকে উঠেছি, শুধু চোখের ভ্রম মনে করে আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়ে আমি ঘরে চলে গেলাম, ঘরে গিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। তো পরের দিন আমার স্বাভাবিক ওরকমভাবে দিন কাটলো। তো ওইভাবে দিন কাটার পরে আমি আবার সন্ধ্যার পরে ওইখানে গিয়ে বসলাম। তো রাত 10টার পরে আমি যখন গিয়ে বসি, আমি সন্ধ্যার দিকে বসি, আবার রাতের 10টা-11টার দিকে পরে গিয়ে বসি। সন্ধ্যার দিকে বন্ধু-বান্ধব থাকে আর পরে একা থাকি। তো সন্ধ্যার দিকে কিন্তু ওরকম কোনো সমস্যা হয় না, কোনো ঘ্রাণ আসে না বা এই জিনিসগুলো দেখি না। কিন্তু ইদানিং কয়েকদিন ধরে এই রাত্রে যখন আমি খাওয়া দাওয়ার পরে ওইখানে যাই, ওইখানটায় কিরকম যেন অদ্ভুত সেই ফুলের সুঘ্রাণ আমার নাক একদম ছেয়ে ফেলে, সেই আতরের সুঘ্রাণটা। তো এটা কি আসলে আমি প্রথম 2 দিন বুঝতে পারিনি, কিন্তু তৃতীয় দিনের মাথায় আমি ঠিকই বুঝতে পারি। আমি দ্বিতীয় দিন ওরকম সেম ঘ্রাণ পাই। তো সেম ঘ্রাণ পাওয়ার পরে বেশ খানিকক্ষণ আমি আশেপাশটা খেয়াল করি যে কোনো ফুলের গাছ আছে কিনা যেখান থেকে সুঘ্রাণটা আসছে। তো তারপর আমি কোনো সুঘ্রাণ আসলে উৎস খুঁজে পাই না। আমি ওই দিনকেও বাড়ি চলে যাই এবং বাড়িতে পরের দিন আমি যখন এখানে আসলাম, আসার পরে সেই সুঘ্রাণটা আমার আশেপাশে আমি পাচ্ছিলাম আর কি, খুব তীব্রভাবে। আগে তো দূর থেকে আসছিল হালকা হালকা, কিন্তু এবার খুবই তীব্র। তো আমি খেয়াল করলাম যে পানির ওপর দিয়ে পুকুরের ওই পাশ থেকে কোনো একটা জিনিস পানির উপর দিয়ে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে। তো সেটা দেখে আমি বেশ খানিকটা ভয় পেয়ে যাই যে পানির উপর দিয়ে হেঁটে কি জিনিস এগিয়ে আসছে আমার কাছে। এটা কিন্তু আজকে আমি একদম চোখে ভ্রমটম দেখছি না, এরকম কোনো কিছু না, সত্যিই দেখছি আমি। তো ওইটা দেখে আমি সঙ্গে সঙ্গে মাচার উপর থেকে নেমে দৌড় মারি আর কি। তো দৌড় মারি যখন আমি বাগানের একদম মাঝে বরাবর আসি, তখন আমি খেয়াল করি সেই জিনিসটা একদম আমার সামনে, আমার থেকে 7-8 হাত সামনে এবং ওপরে হাওয়ায় ভাসছে। তো সেই জিনিসটা আমার সামনে এসে দাঁড়ালো আর কি, নিচে নেমে দাঁড়ালো। তো আমি খেয়াল করলাম সেই জিনিসটা একটা মেয়ে এবং তার পিঠে বিশাল বড় 2টো ডানা। তো সে যখন নিচে নামলো তখন তার ডানাগুলো পেছনে এমনভাবে ফিট হয়ে গেল যেন তার ডানায় নেই, এরকম বোঝা যাচ্ছিল। তো তখন সে আমার দিকে এগিয়ে আসলো, আমি পিছু হতে থাকলাম। আমি যত পিছুচ্ছিলাম সে তখন আমার দিকে এগোচ্ছিল আর কি। তো আমি তখন তাকে বললাম যে আপনি কে এবং আপনি আমার কাছে কি চাচ্ছেন এবং এখানে কেন এসেছেন। মেয়েটা তখন এমন বিকট সুরে হাসলো যে আমি ভয় পাচ্ছিলাম আর সে হাসছিল, এত পরিমাণ হাসলো যে আমি কি বলবো। তো তখন সেই সেই মেয়েটি আমাকে বলল যে তুমি এত ভীতু, আমি আগে জানতাম না। তুমি বড় হয়েছো আর ভীতু হয়েছো, ছোটবেলাতে তুমি এত ভয় পেতে না। তো ওর মুখ থেকে এরকম একটা কথা শুনে, মানে মেয়েটার কণ্ঠটা এত চমৎকার ছিল এবং সুঘ্রাণটা মূলত ওর গা থেকেই আসছিল। ও এই পারফিউমটা দিয়েছে, খুব চমৎকার ঘ্রাণ। তো ও আমাকে তখন এটাই বলল যে তুমি এত পরিমাণ ভয় পাও, আগে তো ভয় পেতে না। তো তখন আসলে আমি একটু স্বাভাবিক হলাম এবং বললাম কি যে আপনি কে এবং আপনি আমাকে তুমি করে কেন বলছেন এবং আপনি ওই পানির উপর দিয়ে কিভাবে হেঁটে আসছিলেন। তো তখন সেই মেয়েটি বলল যে আমি জান্নাত, আমাকে চিনতে পেরেছ। তো আমি তখন বললাম না, আমি জান্নাত নামে কাউকে চিনি না, আর আপনাকে তো আরও আগে থেকে চিনি না।
আপনি কে বলুন তো এরকম ভাবে? তো তখন আমার মাথায় একটু কোনো অন্য জিনিস খেলতে লাগলো যে আসলে তো আপনি কোনো মানুষ না, আপনি কে বলুন তো, কোত্থেকে এসেছেন? তখন জান্নাত আমাকে আবার বলল যে আমাকে যেদিন চিনতে পারবে সেদিন আমি বলবো যে আমি কে। এখন যেহেতু চিনতে পারছো না, তাহলে এখন আমি চলে যাই। জান্নাত আসলে খুব সুন্দর ছিল দেখতে এবং খুব কাছ থেকে দেখেছি, এবং রাত্রেবেলা দেখেছি যেহেতু ওরকমভাবে স্পষ্টভাবে তাকে আমি দেখতে পাইনি, তবে তার কণ্ঠ এবং তার চেহারা সুন্দর সেটা ভালোভাবেই মনে হচ্ছে। তো তখন সে ওইখান থেকে আচমকা গায়েব হয়ে গেল এবং ওইটা বলে যে যখন তুমি আমাকে চিনতে পারবে তখন আমি তোমার কাছে আসবো, এখন আমি যাই, ঠিক আছে? তো আমি ওই দিন সারা রাত ঘুমাতে পারলাম না। আমি আসলে চিন্তা করতে থাকলাম যে কে এই মেয়েটা এবং কেন এরকমভাবে আমার কাছে আসলো। তো আচমকা আমার মাথায় সেই খেয়ালটা আসলো, আরে এ তো কোনো জিন পরি নয় তো। কারণ হচ্ছে আমি তো ছোটবেলায় জিনের দেশে গিয়েছিলাম, সেটা কেউ জানে না আমি ব্যতীত। এবং এটা কি তাহলে সেই মেয়েটা যে মেয়েটার সঙ্গে ছোটবেলায় আমার দেখা হয়েছিল এবং ওর নাম জান্নাত বলেছিল? তাহলে কি এটাই সেই মেয়েটা? আমার চোখে একদম ছানাবড়া হয়ে যাওয়ার মতো অবস্থা। তার মানে জান্নাত আমার কথা মনে রেখেছে এবং ওই একদিনের ওর সঙ্গে গল্প করা, ও আমাদের দুনিয়া সম্পর্কে দেখতে চেয়েছিল, সেসব সম্পর্কে কথা বলা, তাহলে কি ও আমার কাছে এসেছে? আমি তো ওর কাছে কখনো যেতে পারবো না। তো আমি ওই দিন তো ঘুমাতে পারলামই না। পরের দিন সারা দিন আমি ওর জন্য অপেক্ষা করেছি সে আমবাগানে বসে। কিন্তু ও যতটুকু বলে যে দিনের বেলা নাকি ওরা চলাচল করে না, রাতের বেলা চলাচল করে। তো এইটা শোনার পরে আমি আসলে রাত পর্যন্ত আমার ধৈর্য ধরতে পারছিলাম না, ওর সঙ্গে দেখা করার ধৈর্য। তো আমি তখন রাত্রেবেলা 10টার পরে ওইখানে গেলাম। যাওয়ার পরে সারাদিনটা যে আমার কীভাবে কেটেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তারপর আমি ওইখানে গেলাম। যাওয়ার পরে আমি খেয়াল করলাম যে জান্নাত আমার পেছনে বসে আছে। আমি ওই পাশ পুকুর পাড়ে পা এলিয়ে বসে আছি ওকে দেখার জন্য। তো জান্নাত হচ্ছে গিয়ে আমাকে দেখে তখন জানালো যে আসলে তুমি কি করছো ওইদিকে তাকিয়ে? তো তখন আমি পেছন দিকে তাকালাম, তাকিয়ে খেয়াল করলাম যে ও আমার পেছনে বসে আছে। তো আমি তখন বললাম যে জান্নাত তুমি সত্যি? আমার আসলে সত্যি বিশ্বাস হচ্ছে না যে এটা তুমি। আমি একদম মানে তোমাকে যে আমি দেখতে পাবো, তুমি তো অনেক বড় হয়েছ। তো তখন ও আমাকে বলল যে তুমিও তো বড় হয়েছ। আসলে আমরা তো তখন আমি বিশেষ করে তখন তো খুব বেশি বড় না, আমি ভার্সিটিতে উঠবো। অনার্স ইন্টারমিডিয়েট শেষ করার পর 1 বছর গ্যাপ দিয়েছি ভর্তি পরীক্ষার জন্য। তো আবার আমি ভর্তি পরীক্ষার জন্য পড়াশোনা করছি। তো সব মিলিয়ে আমাদের বয়স তখন আসলে 20-21 এরকম হবে, 20 এরকম হবে, মানে ওই টাইপের বয়সী। তবে ওর বয়স কত আমি বুঝতে পারছিলাম না, কারণ ওকে দেখতে বেশ খানিকটা বড় লাগছিল, বড় মেয়ের মতো। তো ও আমাকে বলল যে তুমি তো দেখতে অনেক সুন্দর হয়েছো, ছোটবেলা থেকে অনেক সুন্দর ছিলে কিন্তু এখন অনেক সুন্দর হয়েছো। তোমার সাথে অনেক দিন ধরে দেখা করবো ভাবছিলাম, তবে আসলে তোমার ঠিকানা ম্যানেজ করতে পারছিলাম না, বা তুমি আমাকে যে গ্রামের কথা বলেছিলে এই জায়গাটা কোথায় আমি আসলে সেটা জানতাম না। তো পরবর্তীতে আমার মাথায় আসলো যে তুমি যে ছেলেটাকে মেরেছিলে ওকে জিজ্ঞেস করলে কেমন হয় যে ওই আম বাগানটা কোথায়। তো ওই আম বাগানের খোঁজ করেই মূলত আমি তোমার কাছে আসা। আমি কিন্তু তোমার কথা বলিনি যে তোমার সঙ্গে দেখা করতে যাবো। তো ও আমাকে সেদিনকে এই আম বাগানের কাছে নিয়ে আসলো। তো কিরকম ভাগ্য দেখো আমার যে সেই আম বাগানে কিন্তু তোমাকে আমি পেয়ে গেলাম, এবং ছোটবেলা থেকে কিন্তু তোমার সঙ্গে এই আম বাগানের বেশ ভালো একটা যোগসূত্র আছে। সেটাই মাথায় আসতে আমি এখানে চলে আসলাম। তো আমি তখন বললাম, জান্নাত তুমি জানো যে তোমাকে আমি কত মিস করেছি ওইখান থেকে আসার পরে? তুমি আমার খুব সুন্দর একজন খেলার সাথী ছিলে, এবং ওই 1-2 দিনে তোমার সঙ্গে যে পরিমাণ গল্পগুজব করেছি বা খেলাধুলা করেছি, আমার মনে হয় না যে সারা জীবন খেলাধুলা করেও এরকম খুব সুন্দর একজন বন্ধু পাওয়া যাবে। তো জান্নাত তখন বলল, আমারও তোমাকে সেদিনকে খুব ভালো লেগেছিল, তবে তুমি একটা খুব অন্যায় করেছো, এই জন্য তোমাকে আমি কখনো ক্ষমা করব না। তো আমি তখন বললাম যে আমি আবার কি অন্যায় করেছি? জান্নাত তখন বলল যে তুমি আমাকে ওইখানে একা ফেলে সকালবেলা আমাকে না বলে চলে এসেছো, সেটা কেন করেছো? আমাকে না বলে আসার শাস্তি তোমাকে পেতে হবে। আমি তখন বললাম যে না বলে আসার শাস্তি দিবে, দাও, সমস্যা কি? আমাকে মারবে, মারো, যা শাস্তি দিবে তাই মাথা পেতে নিব। তো তখন আমি বললাম কি যে এখন মারো, মারতে চাইলে মারতে পারো। জান্নাত তখন বললো, না না, তোমাকে মারবো কিসের জন্য? তোমাকে অন্য কোনো শাস্তি দিব। সেটা হচ্ছে তুমি এই আম বাগানের প্রশংসা আমাকে করেছিলে, তুমি তখন বলেছিলে যে তোমাদের এখানকার আম আমাকে খাওয়াবে, এখন তুমি আমাকে আম পেড়ে খাওয়াও এবং তোমার মতো করে, ঠিক আছে? আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। তো তখন আমি ওই গাছে উঠলাম, তখনও গাছে আম ছিল, যেহেতু চৈত্র মাসের সময় ছিল, গাছে আম ছিল, বড় বড় আম ছিল। তো তখন সেই আমগুলো হচ্ছে কি আমি পারলাম, এবং পারার পরে আমি যেহেতু ওই বাগানেই থাকতাম, ওইখানেই আমার সমস্ত কাটাকুটি জিনিস এবং লবণ টবণ সবসময় রাখা থাকতো, যেহেতু ওইখানে আম পেড়ে খেতাম।
তো তখন ওই আম হচ্ছে কি পেড়ে আমি ওকে খাওয়ালাম। তো কাঁচা মিঠা সেই আমগুলো একটু একটু ওর পাকা পাকা ধরে গিয়েছিল। তো তখন ওই আমগুলো হচ্ছে কি ও খেতে লাগলো। তো বলে কিছু আসলে খুব সুন্দর, তবে এগুলো আমাদের এখানে নেই, আমাদের এখানে এরকম জিনিস খাওয়া হয় না, আমাদের এখানে অন্য জিনিস খায়। তো তখন আমার সামনে আম খেলো এবং আমিও একসঙ্গে খেলাম। তো ওরকম করতে করতে গল্প করতে করতে ওর সাথে যে কত রাত পার হয়ে গেল, এরকম করতে করতে গভীর রাত হয়ে গেল, আমি নিজেও আসলে টের পেলাম না। তো সব মিলিয়ে ওর সঙ্গে এরকমভাবে গল্প করছিলাম এবং আম খাচ্ছিলাম আমরা, এবং ওর সমস্ত কিছু বলতে লাগলো আমাকে যে এরকম এরকম সময় কেটেছে, তোমার সঙ্গে অনেক গল্প করতে চেয়েছিলাম, অনেক দেখা দেখা করার শখ ছিল, দেখা করলাম। তো ও ওদিন ফজরের আজানের কিছুক্ষণ আগে বললো কি যে এখন আমাকে যেতে হবে, আমি এখন থাকতে পারবো না, আমি কালকে আসবো আবার, ঠিক আছে? এটা বলে ওইখান থেকে চলে গেল। তো ওকে যখন আমি দেখলাম বা ওর প্রতি যে একটা টান ছিল আমার, সেটা আরও তীব্রভাবে আমি অনুভব করতে লাগলাম, এবং ওর সাথে থাকার যে মুহূর্তগুলো, সেই ছোটোবেলার মুহূর্ত বা গতকাল রাতের মুহূর্ত, এগুলো আমি কেন যেন ভুলতে পারছিলাম না। আর এর আগের রাতে যেহেতু আমি ঘুমাইনি, আমি ওদিনকে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লাম এবং ঘুম ভাঙলাম আমার 12টা 12:30টার দিকে। আমার আম্মা বললো কি যে কী রে 12টা 12:30 বাজে তুই ঘুমাচ্ছিস, শরীর খারাপ নাকি দেখি? তা আমি বললাম কি যে না, শরীর খারাপ না, কিছু হয় নাই। তো আমার দিন তো খুব সুখের কাটছিল, যেহেতু আমার পছন্দের মানুষ, সে তো মানুষ না, পছন্দের জিন পরি আমার সঙ্গে দেখা করেছে। তো আমি তার ভালো থাকি কি করে? তো আমি বন্ধু বান্ধবের সঙ্গে এক প্রকার এড়িয়েই চলতে লাগলাম। আমি সারা রাত ওর সঙ্গে বসে গল্প করতাম এবং দিনভরে ঘুমাতাম, এবং পড়াশোনা একদম শিখে উঠেছিল। তো এর মাঝখানে হচ্ছে কি আমার সেই অ্যাডমিশনের সময়কাল আসলো, অ্যাডমিশনের জন্য। তো মাঝখানে বেশ কয়েক মাস কেটেছে, বেশ কয়েক কিছু সময় কেটেছে। ওর সঙ্গে থাকার যে মুহূর্তগুলো, এই মুহূর্তগুলো আসলে বলে ব্যক্ত করা সম্ভব না। এত চমৎকার সময় যে যে কাটিয়েছে সেই বুঝতে পারবে। তো আমার অ্যাডমিশনের সময় চলে আসলো। তারপর হচ্ছে কি আমি আসলে চান্স পেলাম ওইখানকার একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম। তো চান্স পাওয়ার পরে আমি নাম উল্লেখ করছি না। তো তারপর চান্স পাওয়ার পরে ও আমাকে বাহবা দিল এবং বললো কি যে ঠিক আছে তুমি শহরে যাও, তোমার সঙ্গে শহরে গেলে হয়তো খুব বেশি একটা দেখা হবে না, তবে গ্রামে আসলে তোমার সঙ্গে দেখা হবে সবসময়। তো বললাম শহরে গেলে কেন দেখা হবে না? তো তখন তিনি বললেন যে আসলে আমার আব্বা আমাকে নিষেধ করেছে শহরে যাওয়ার জন্য, শহরের জনজীবন বা মানুষ নাকি খারাপ হয়, বা সেখানের অবকাঠামো, আমি আসলে কখনো যাইনি। তবে তুমি যেহেতু যাচ্ছ, আমি তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে তোমাকে এগিয়ে দিতে যাব, ঠিক আছে? একটা মানুষের বেশ ধরে তোমার সঙ্গে আমি যাব, আমি যেরকমভাবে তোমার কাছে এখন এসেছি সেরকমভাবেই আমি যাব। তো যেদিন আমি আসলে শহরে যাচ্ছিলাম, ও আসলে মূলত আমার গ্রাম, আমার সমস্ত জনপদ ঘুরে দেখতে চেয়েছিল। তো এই কয়েকদিনে কিন্তু রাতের বেলা ওকে আমি সব কিছু ঘুরে দেখিয়েছি, আমাদের ফসলের মাঠ, আমাদের বাগান, বাড়ি, সমস্ত কিছুকে ঘুরিয়ে দেখেছি। ওই সব জিনিস দেখে অনেক কিউরিয়াসিটি হচ্ছিল। তো আমাকে বললো কি যে ও নাকি শহর দেখবে, ওর এরকম একটা শখ জেগেছে। তো তারপর আমি ওকে ওদিনকে রাত্রেবেলা আমি বললাম এক কাজ করো, তুমি আমার সঙ্গে চলো, হ্যাঁ, কোনো জিন পরির বেশি নয়, তুমি আমার সঙ্গে আমার সাথে বাসে করে চলো, আমার পাশে বসে, হ্যাঁ। তো ও তখন রাজি হলো এবং ও এক প্রকার মানুষের বেশ ধরে আমার সঙ্গে আসলো, শুধুমাত্র ওর ডানাটা ছিল না, এবং ওর যে সাদা জামা পরা বা বোরকা, ওকে আমি বললাম কি যে তুমি মুখে একটু বেশি করে ওড়না টানো, কারণ তুমি অন্য সবার থেকে বেশি সুন্দরী, অন্য কেউ দেখলে নজর লেগে যাবে। তো ও তখন হেসে দিল, বললো কি যে তুমিও না সোহেল, তুমি এরকম মজা করো মাঝে মধ্যে, আমি অতটা সুন্দর না, তুমি অনেক দেখতে সুন্দর। তাই আমি বললাম কি যে সুন্দর মেয়েরা হয়, ছেলেরা হয় না। তো তারপর আমরা বাসে উঠলাম, ওদিন রাতের বেলা আমরা বাসে উঠলাম। উঠে ও আমার পাশে বসেছিল, আমি ওর পাশে সিটে বসেছিলাম। তো ওই রাত্রেবেলা এত রোমান্টিক একটা মুহূর্ত ছিল যে আসলে বলে বোঝানো সম্ভব না। ও আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিল এবং ওকে আমি জড়িয়ে ধরে রেখেছিলাম আমার কাঁধের সঙ্গে। এত সুন্দর রোমান্টিক মুহূর্ত ছিল। আসলে ওর প্রতি যে আমি দুর্বল বা ও আমার প্রতি দুর্বল, সেটা কিন্তু আমরা বুঝতে পারতাম, কিন্তু একে অন্যকে ভালোবাসার কথাটা আসলে কখনো জানাইনি আমরা। তো এরকমভাবেই কিন্তু আমাদের চলে এসেছে এখন পর্যন্ত। তো তারপর আমি ওকে সঙ্গে করে নিয়ে গেলাম আর কি, ঢাকায় নিয়ে গেলাম, এবং আমার যে ইউনিভার্সিটি যে ভর্তি ছিল সেগুলো করলাম। আর আমার আব্বা মূলত হচ্ছে কি শহরে আগে থেকেই তার বন্ধুকে দিয়ে একটা ফ্ল্যাট বাসা খালি ভাড়া করিয়েছিল আর কি। ফ্ল্যাট বাসা বলতে এক রুমের একটা বাসা, এখানে সাথে রান্না করার ব্যবস্থা আছে এবং বেশ ভালোই বড় একটা রুম, এবং কম বাজেটের মধ্যে ভাড়ার মধ্যে। আমার আব্বার এক বন্ধু নাকি ঢাকায় থাকতো এবং তাদের বাড়ি ছিল, তো সেই বাড়িতে হচ্ছে কি আমাকে ওইরকম একটা রুম ভাড়া তারা দিলেন। সাধারণত এরকম রুম ভাড়া দেয় না। তো ওই রুমটা আমার জীবনের সব থেকে বেশি স্মৃতিবহ একটা রুম, এবং খুব অন্যরকম স্মৃতিময় রুম ওই রুমটা আমার। কারণ হচ্ছে কি ওই রুমেই আমি জান্নাতের সঙ্গে থেকেছি, জান্নাতের সঙ্গে সংসার করেছি। আমাদের ভালোবাসার সব গল্প সব কিন্তু ওই রুম থেকেই শুরু আর কি।
তো জান্নাত তখন বললো কি যে শহর এরকম হয়, আমি আসলে আগে জানতাম না। তো ঢাকা শহরের মতো একটা যানজটপূর্ণ জায়গায় এসে ও আসলে এক্সাইটেড হচ্ছিল। আমি নিজেও শুরু কিছুদিন এক্সাইটেড ছিলাম। তো যানজট, এই ট্রাফিক সবকিছু দেখে আমার নিজের কাছে খুব খারাপ লাগতো যে এরকম একটা শহরে মানুষ কিভাবে থাকে, যেহেতু আমি সারা জীবন গ্রামে থেকেছি। তো সব মিলিয়ে জান্নাতের সঙ্গে আমি ওইখানে থাকতে লাগলাম। জান্নাত আসলে আমাকে ছেড়ে থাকতে পারতো না। ও প্রায় দিনই আমার কাছে চলে আসতো রাত্রেবেলায় এসে আমার সঙ্গে গল্প করতো এবং চলে যেত আর কি বেশিরভাগ দিনই। তো ও খেয়াল করলো যে রাত্রেবেলা আসলে গল্প করলে আমার পড়ার ক্ষতি হয় বা আমি পড়া দিতে পারছি না ঠিক মতো। তো এরকম করে আমার আসলে ক্ষতি হয় ভেবে ও কয়েকদিন আসলো না আর কি। তো এই কয়েকদিন আমার একদম গলা কাটা মুরগির মতো ছটফট করেছে ওকে ছাড়া। আমার একদমই ভালো লাগতো না। ও যে প্রত্যেকদিন রাত্রেবেলা আসবে এটা এক প্রকার ইউনিভার্সাল ট্রুথের মতো ছিল, সত্য ছিল। এমন কোনো দিন হয়নি যে রাত হয়নি যে ও আমার কাছে আসেনি, কিন্তু ওই 4-5 দিনও আমার কাছে আসেনি। তো 6 দিনের মাথায় যখন আমার কাছে আসলো, আমি তখন বললাম যে তুমি কেন আসেনি, আমি অনেক রাগ করতে লাগলাম ওর উপর। তো তখন বললো যে তোমার পড়াশোনার ক্ষতি হচ্ছিল এই জন্য আমি আসিনি। তো আমি তখন বললাম যে পড়াশোনার ক্ষতি হলে হোক, তুমি আসবে না কিসের জন্য, তুমি আমার সঙ্গে থাকবা এবং তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না। আমি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না এবং তুমি আমার সঙ্গে থাকবা। আমি তোমাকে খুব পছন্দ করি এবং তুমি আমার প্রাণের পুরোটাই তুমি। তো এই কথা বলার পর ও আমাকে বললো কি যে আমি জানি আমার অনেক থাকতে কষ্ট হয়েছে তোমাকে ছাড়া, কিন্তু শুধুমাত্র তোমার কথা ভেবেই আমি আসলে এখানে আসিনি। তো তারপর ওকে আমি কথা বলার পর আমি এক প্রকার ওকে জড়িয়ে ধরে কান্নাই করে দিলাম। তো ওই রাতের বেলা ও যখন আমার কাছে এসেছিল, ওকে যখন জড়িয়ে ধরে কান্না করলাম, তো এর আগে আমাদের হাত ধরাধরি হয়েছে, নানান ধরনের খুনসুটি তামাশা, বরকলের মাথা রেখে গল্প সল্প করা, এরকম অনেকটা হয়েছে। কিন্তু ওই রাতের বেলা ওর সঙ্গে প্রথম আমার শারীরিক সম্পর্ক হয়। তো সেটাও এক প্রকার কষ্টের থেকে আনন্দের অনুভূতি থেকে আমি যখন ওকে যখন আমি জড়িয়ে ধরি, এক প্রকার আবেগের বশে ওকে আমি কিস করে বসি এবং তার থেকে সম্পর্কটা শারীরিক সম্পর্কে করাই। তো ওই দিন আসলে আমি খুব ইতস্তত এবং লজ্জাবোধে ভুগছিলাম যে ওর সঙ্গে কি করলাম, বা ওর মধ্যে তেমন কোনো কিছু দেখা যাচ্ছিল না। ও বরঞ্চ খুশি ছিল এবং খুব আনন্দিত ছিল আমার সঙ্গে এরকমটা করতে পেরে, এবং আমাকে ওই দিন জড়িয়ে ধরে ঘুমিয়েছিল সারা রাত এবং আমার সঙ্গেই ঘুমিয়েছিল। এর আগে কোনোদিন আমার সঙ্গে ঘুমায়নি। ওই ছোটবেলায় যে কাহিনী ছিল ওই সময় ঘুমিয়েছিল একদিন, তবে এর বড় হবার পরে এই প্রথম আর কি। তো আমার সঙ্গে ওই রাতে আমরা একসঙ্গে ঘুমালাম। পরের দিন সকালবেলা উঠে খুব খুশি মনে আমি ভার্সিটিতে গেলাম এবং ক্লাস করে এসে আমি বাসায় চলে আসলাম। এমন ছিল যে ম্যাক্সিমাম দিনই জান্নাত আমার জন্য খাবার নিয়ে আসতো এবং যে খাবারগুলো নিয়ে আসতো সেই খাবারগুলো আমি খেতাম এবং সব মিলিয়ে আমার ওর সঙ্গে ভালোই কাটছিল। ও প্রায় প্রত্যেক দিন আসতো এবং আমি ওকে বলেছি যে তুমি কিন্তু আশা বাদ দিবা না, আমি তোমাকে পছন্দ করি এবং তোমার সঙ্গে আমি থাকবো, সারা জীবন থাকবো তোমার সঙ্গে, এরকম করে না আসলে আমি কিন্তু মরে যাব। তো তখন জান্নাত বলল কি যে আমি তোমাকে অনেক পছন্দ করি এবং তোমাকে আমি চাই। তো ও প্রত্যেক দিনই আসতো এবং বেশ খানিকক্ষণ গল্পগুজব করে ও হচ্ছে কি আমার কোলে মাথা রেখে ঘুমাতো এবং আমি পড়তাম আর কি। এরকমটাই প্রত্যেক দিন হতো। ও প্রত্যেক দিন আমার কোলে মাথা রেখে ঘুমাতো। আবার এমন অনেক দিন হয়েছে যে আমার ক্লান্ত লাগছে বা শরীর খারাপ লাগছে, টায়ার্ড লাগছে, তখন ও আমাকে এরকমভাবে আদর যত্ন করতো এবং ওর কোলের মাথা রেখে তখন আমি আসলে ঘুমাতাম। তো এরকম করেই আমার কিন্তু ওই সময়গুলো কাটছিল। বিশেষ করে যখন আমার জ্বর হতো, ঠান্ডা সর্দি কাশি লাগতো, তখন কিন্তু ওই হচ্ছে আমাকে সমস্ত ধরনের আদর যত্ন করতো, আমাকে খাইয়ে দিত, আমাকে বাইরে নিয়ে যেত। তো এই মাঝখানে করোনার সময় চলে আসে। আসলে চারিদিকে তখন করোনা শুরু হয়ে যায়, লকডাউন শুরু হয়ে যায়। তো ওই মুহূর্তে আসলে ভার্সিটির হল টলগুলো বন্ধ করে দেয়। কি হবে না হবে সেই সব নিয়ে সকলে আসলে শঙ্কিত থাকে। তো লকডাউনের পরে ওই সময় আমার আব্বা আমাকে বলছিল বাড়িতে চলে আসতে, বাড়িতে যেন আমি চলে আসি যেহেতু সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছে। তো বাড়িতে আসার জন্য বললো। তো আমি বললাম কি যে এখানে তো আমার কোনো সমস্যা হচ্ছে না আব্বা, আমি তো ঘরের ভিতরে আছি, আর এখন আমি বাড়িতে না যাই, কারণ বাড়িতে গেলে আমি জানি যে আমি ওর সঙ্গে মিশতে পারবো না বা ওর সঙ্গে থাকতে পারবো না। তো বেশ কয়েক মাস পরে আমার আসলে বাড়ি ভাড়া বেশ বকেয়া পড়ে যায়, আমার আব্বাও টাকা পাঠাচ্ছিল না। তো আমি আব্বাকে বলি যে টাকা লাগবে। তো আব্বা বলে কিছু এখন তো দেশ বাজারে সব কিছু অবস্থা মন্দা, বাজারঘাট সব বন্ধ, আসলে কোনো কিছুই হচ্ছে না, তুই বাড়িতে চলে আয়, বাসা ছেড়ে দিয়ে বাড়িতে চলে আয়, আবার পরিস্থিতি স্বাভাবিক হলে দরকার হলে আবার যাইস, এই কথা বললো। তো আমি তখন বললাম যে কি করা যায় দেখি আমি কোনো কিছু ম্যানেজ করতে পারি কিনা। তো আমি যেখানে টিউশনি করাতাম আমার টিউশনিও চলে যায়, কারণ হচ্ছে বাসায় যাওয়াটাও তো এক প্রকার বার্ডেন ছিল ওই টাইমে। তো সমস্ত কিছু আসলে বন্ধ হয়ে যায়। তো তখন আমার আব্বা আমাকে বলেছিল যে চলে আসার জন্য। তো আমি তো আর যাইনি। তা আমি বললাম আব্বা তুমি আমার কথা চিন্তা করো না, আমি দেখি
কি করা যায়, আমি দেখি বাসা ভাড়া আমি নিজে ম্যানেজ করব। আর তখন আমি ওকে জানাই যে এই সমস্যা। তো ও আমাকে বেশ কিছু সাপোর্ট করেছে। আমি আঙ্কেলকে বলি, আঙ্কেল আপাতত আমার কাছে তো ভাড়া নেই, টাকা নেই, আমি আপনাকে টাকাটা পাঠিয়ে দিব, আমি বাসাটা ছেড়ে দিচ্ছি। তো তখন ওই বাসাটা আসলে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পরে মাল সাবানা যাচ্ছিল, সেখানে তো সেগুলো তো ওইখানেই থাকে। আমি তো আর বাড়িতে যাইনি যে মাল সাবানা নিয়ে যাব। তবে ওইখানে তালা মেরে দিয়ে আমি চাবিটা আঙ্কেলের কাছে দিয়ে আমি ওইখান থেকে চলে আসি। এবং চলে আসি কোথায় সেটা শুনবেন না, আমি চলে যাই জান্নাতের সঙ্গে তার দেশে, জান্নাত যেখানে থাকে আর কি। তো জান্নাত নিজে একটা জায়গায় থাকতো, একটা জঙ্গলের ভেতরে, যে জঙ্গলের ভিতরে একটাই মাত্র ঘর ছিল, এবং সেই একটা ঘরের ভেতরেই ও থাকতো মাঝে মধ্যে এসে। ও নিজেই বানিয়েছিল এই শুনশান জায়গাটায়। তো আমি জান্নাতের সঙ্গে সেখানে থাকতে শুরু করি। প্রায় 4 থেকে 5 মাস আমি সেখানে থাকি। আর সেখানে ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা ছিল না, ফোন একদম পুরো বন্ধ হয়ে যায়, ডেড হয়ে যায়। আর ওইখানে তো আমার ফোনের কোনো প্রয়োজনও ছিল না, নেটওয়ার্কও পেত না এখানে। তো সব মিলিয়ে ফোনটা আসলে ডেড হয়ে যায়, এখানে বন্ধ হয়ে যায়। তো আমি কিন্তু জান্নাতের সঙ্গে এখানে সুন্দরভাবে থাকছি, ওইখানে গল্পগুজব করছি, ওর সঙ্গে মিলেমিশে থাকছি। তো সব মিলিয়ে আমার সময়গুলো এত চমৎকার কাটছিল ওই মুহূর্তগুলোতে। তো আমি আচমকা একদিন খেয়াল করলাম যে আমার আসলে বাড়িতে যাওয়া উচিত, আমি গিয়ে দেখি কী অবস্থা বাড়িতে। তো আমি তখন বাড়িতে গেলাম। তো বাড়িতে যাওয়ার পর দেখলাম কি যে সব কিছু স্বাভাবিক চলছে। আব্বা এক প্রকার পাগল হয়ে গেছে আমার জন্য, যে আব্বা তার বন্ধুকে ফোন দিছিল যে আমি নাকি বাসা ছেড়ে দিয়ে কোথায় চলে গেছি। এটা জানার পর তো আমি বললাম যে আমি ছিলাম ওইখানে, অনেক বন্ধুর বাসায় ছিলাম। তো আশেপাশে এত মানুষজন মারা যাচ্ছে, আমার আব্বা ভেবেছিল যে আমিও মারা গেছি আর কি, এবং লাশ হয়তো বেয়ারিশ হিসেবে কোথাও পুড়াইয়া দিছে বা দাফন করা হয়েছে, এরকমটা তারা ভেবেছিল। তো আসলে তো কিন্তু সেরকমটা বিষয়টা না। তো আমার আব্বা আমাকে দেখে আসলে প্রথমে বকাঝকা করে, পরে আসলে বলে যে এরকমভাবে তোর যাওয়াটা ঠিক হয়নি, তুই জানিয়ে যেতি, তুই এরকমটা কেন করলি। তো আমি তখন বললাম আব্বা আসলে ভুল হয়েছে। তো তারপর আমি বেশ কিছুদিন বাড়িতে থাকলাম। বাড়িতে থাকার পর লকডাউন আবার পুনরায় খোলার পরে আমি ওই টাইমে আবার ঢাকা গেলাম। আমার আব্বাকে রিকোয়েস্ট করে আমি বললাম যে আব্বা আবার ওই বাসাটাই নিয়ে দাও, আসলে উনি তো বেশ কিছু টাকা বকে আছে, ওনার ভাড়া পাবে উনি। তো মাঝখানে কিন্তু বেশ কয়েক মাস কেটে গিয়েছে এর ভেতরে। তো আমি আবার ঢাকায় গেলাম, আব্বা আমাকে আবার পুনরায় টাকা দিল, এবং আমিও মোটামুটি কায়দায় সব কিছু মেনটেন করেই টাকা পয়সা ইনকাম করতাম, যা কিছু হোক। তো সময় আবার আগের মতো, যেহেতু আমাদের পাবলিক ভার্সিটি ছিল, সেহেতু পাবলিক ভার্সিটিতে অনলাইনে সব কিছু হতো। তো সব মিলিয়ে আমি আবার সেখানে গিয়ে এরকমভাবে থাকতে শুরু করলাম। তো আস্তে আস্তে করোনা সব চলে গেল, লকডাউন ওঠানো হলো, এবং আরেকটা ঝামেলা আমার কাঁধে এসে পড়লো। সেটা হচ্ছে ওইখানে যখন আমি জান্নাতকে নিয়ে থাকতাম, তখন ওইখানকারই একজন ভণ্ড তান্ত্রিক জাতীয় কোনো একজন লোক ছিল, যিনি আসলে জান্নাতের খোঁজ পেলেন আর কি, যে উনি গন্ধ শুকে আসলে চলে আসলেন এই বাড়িতে, যেখানে কোনো জিন আছে। তো জান্নাত তো তখন রাত্রেবেলা সন্ধ্যার দিকে রুমে একা ছিল, আমি বাইরে ছিলাম, টিউশন করাতে গিয়েছিলাম। তো জান্নাত আসলে রাত্রেবেলা আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম, আমি আসলে তাকে দেখতে পেলাম না। তো তখন সেই মুরব্বী তখন বললেন কি যে তোমার রুমে নিশ্চয়ই কোনো খারাপ জিনিস আছে, ওনাকে নাকি সব বোঝাই গেছে আর কি। তো বললাম কি যে আমার রুমে খারাপ কি জিনিস থাকবে। তো তখন উনি বলে কি যে জিন জাতীয় কোনো কিছু আছে, যে কিনা আসলে তোমার ক্ষতি করতে চায়, এরকম কোনো কিছু সেই তান্ত্রিক নাকি বলে গেছে। তো তখন আমি বুঝতে পারলাম যে যখন জান্নাত মনে হয় এইসব মানুষের কথাই বলছিল, যারা কিনা জিন জাতির ক্ষতি করে, এবং জিনেদের ক্ষতি করে তাদের নানান ধরনের বাজেয়াপ্ত করার চেষ্টা করে, বা তারা কাজ করানোর চেষ্টা করে। আমার জান্নাতকে যদি ওরা ধরে, তাহলে হয়তো নিশ্চয়ই কোনো ক্ষতি করবে। তো আমি আর কোনো কথা না বলে আমি আমার আঙ্কেলের ওই বাড়িওয়ালার যে ভাড়া ছিল, সম্পূর্ণ ভাড়া মিটিয়ে দিয়ে আমি ওইখান থেকে সমস্ত জিনিসপাতি নিয়ে অন্য একটা বাসায় চলে যাই। আপনার আমার ভার্সিটির পাশেই ছিল, আর এইটা ছিল ভার্সিটি থেকে একটু দূরে, ভার্সিটির পাশেই ওই এলাকায় আমি বাসাটা ভাড়া নেই, এবং বাসা ভাড়া নিয়ে আমি সেখানে থাকতে শুরু করি। তো মূলত হচ্ছে কি, ওই লোকটা যদি জানতে পারতো যে ওই জিনের সঙ্গে আমি বসবাস করি বা থাকি, তাহলে হয়তো উনি কোনো কিছু খারাপ কোনো কিছু একটা করার চেষ্টা করতো। তো তারপর আমার তো ওইখান থেকে আমি যখন ভার্সিটিতে চান্স পাই, তখন 2019 সালের শেষ মাঝামাঝি টাইম। তো আমার গ্র্যাজুয়েশন শেষ হতে 23-24 সাল পড়বে। তো আমি ওরকম করে ওর সঙ্গে কিন্তু থাকছিলাম, ওর সঙ্গে গল্পগুজব করছিলাম, এবং সব মিলে কিন্তু আমার সময় খুব ভালো কাটছিল। জান্নাত আমার জীবনের খুবই অবিচ্ছেদ্য একটা অংশ, এবং খুবই চমৎকার একটা অধ্যায়। তো সেটা আসলে কখনো বলে বোঝানো সম্ভব না যে সে আমার জীবনে কতখানি অংশ জুড়ে আছে। তো তারপর ওদিনকে আমার আব্বা ফোন দিল, আমার আর কিছুদিন পরে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, আমি পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হব। তো আমার আব্বা ফোন দিয়ে বলল যে বাজান, আমার এখানে একটা মেয়ে আছে, তোর এক কাকা বলছে, তো মেয়েটা খুব ভালো পরিবারের, তো
তুই বিয়ে করবি কিনা, আমি তোকে তোর কথা বলছি যে তুই এরকম ভালো বিশ্ববিদ্যালয়ে পড়িস, তো তোর তোর ছবি দেখছে এবং তোকে তাদের নাকি পছন্দ হয়েছে, তো তুই বাড়িতে আয়, দেখি কথা বলে দেখি। তো এই কথা শুনে তো তখন আমার আসলে প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং বলি কি যে আমি বিয়ে শাদী করবো না এখন, আর বিয়ে শাদী করার চিন্তাও নেই, আমি আসলে সেটেল হবো, চাকরি বাকরি পাবো, তারপর আমি বিয়ে করবো। তো আব্বা আমাকে বলে কি সেসব করিস, বিয়েটা করে রাখ, বৌমা আমাদের বাড়িতে থাকুক, তুই তারপর পড়াশোনা কর, সমস্যা কি, আর লাগলে তুই নিয়েও যেতে পারিস। তো আমি বললাম কি যে আমার লাগবে না, তোমাদের আসলে এইসব বিয়ে শাদীর বিষয় আমাকে আর বলবা না। তো আমি তখন রেগে মেগে ফোন রেখে দিই। তো আব্বা হয়তো তখন কষ্ট পাইছে যে তাকে এরকমভাবে বললাম, কিন্তু আসলে এই বিষয়টা যে কেউ বললে আমি রেগে যেতাম, কারণ হচ্ছে আমি তো জান্নাতকে ভালোবাসি এবং পছন্দ করি, এবং ও আমার সঙ্গে বিগত প্রায় 5-6 বছর ধরে আছে, এবং ওর সঙ্গে যে সম্পর্ক, যে আত্মার সম্পর্ক আমার, সেটা অন্য কারোর সঙ্গে আমার হবে না। ওর সঙ্গে আত্মার সম্পর্ক বলেন, শারীরিক সম্পর্ক বলেন, সব মিলিয়ে ও আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমি ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে কোনোদিন পারবো না। তো সব মিলিয়ে আমার যখন গ্র্যাজুয়েশন শেষ হয় আমি বাড়িতে যাই। তো বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা আসলে তখন বলে যে তুই কেন বিয়ে করবি না, কী সমস্যা তোর। তো তারপর আমি বলি কি যে আমি বিয়ে করবো না, আমার এখন তোমরা জোর করো না। তারপর অনেক জোরাজোরি করতে থাকে। তো আমি ওই টাইমে আমার সমস্ত কিছু নিয়ে আমি বাড়ি থেকে আবার চলে আসি। এসে তো আমি মাস্টার্সে ভর্তি হই, আর আমার পড়াশোনার খরচ আমি নিজেই চালাতাম। তো বাড়িতেও কিছু টাকা পাঠাতে হইতো। তো সব মিলে বাড়িতে আমি টাকা পাঠাতাম, কিন্তু কেউ ফোন দিলে আমি ধরতাম না। আর জান্নাত আমাকে বলতো ফোনটা অন্তত পক্ষে ধরো, তারা তো তোমার কোনো দোষ করেনি, তুমি দরকার হলে তাদেরকে আমার কথা বলো, যদি তারা রাজি না হয় সেই ক্ষেত্রে সেটা অন্য কিছু হবে, কিন্তু না বললে তো সে বিষয়টা হিতে বিপরীত হবে, তাই না? তো সব মিলিয়ে তুমি তাকে বলো। তো আমি আসলে তখন বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা আমাকে আবার ধরলো যে তুই কেন বিয়ে করবি না, বা কেন তুই এরকমটা করবি না। তো তখন আসলে আমার আব্বাকে আমি আসলে বোঝাতে সক্ষম ছিলাম না, কারণ তিনি একটু রাগী টাইপের অন্যরকম মানুষ ছিলেন। তিনি আসলে বিষয়টা মানবেন কিনা সেসব নিয়ে আমি শঙ্কিত ছিলাম। তো যাই হোক, আমি তার সঙ্গে ঘটনাটা শেয়ার করতে চেয়েও আমি করতে পারিনি। তো লাস্ট 2024 সালের শেষের দিকে ওনার সঙ্গে আমার আসলে কথা হয়। উনি আসলে আমাকে খুব ভালোভাবেই ধরে যে কেন তুই বিয়ে করবি না, তোর বয়স এত হয়ে যাচ্ছে, তুই কিছুই করতেছিস না, তাহলে কি সমস্যা কি তোর। তো তখনও আমি একটা ভালো ফার্মে চাকরি নিয়েছি, এবং গ্র্যাজুয়েশন করার পরে একটা ভালো আইটি ফার্মে চাকরি করছিলাম তখন। তো ভালো বেশ স্যালারি, তো সম্বন্ধ স্বাভাবিকভাবে আসবেই। তো আমি তখন আম্মাকে বলি এবং আব্বাকে উপস্থিত থেকে বলি, যেহেতু বড় হয়ে গেছিলাম, যে দেখো আম্মা, আমি বিয়ে করতে পারবো না এই কারণেই, কারণ আমি একজনের সাথে এঙ্গেজড এবং আমি তাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, এবং আমি তার সঙ্গে অনেক বছর ধরে আছি, এবং সে এখন আমার আশেপাশে আছে। তবে তোমাদেরকে কি বিষয়টা কিভাবে বললে তোমরা কীরকমভাবে নিবে আমি জানি না, তবে এটাই সত্য যে আমি তাকে ভালোবাসি এবং আমি তার সঙ্গেই থাকবো এবং তাকে বিয়ে করব। যদিও বিষয়টা অস্বাভাবিক লাগবে তোমাদের কাছে, তবে আমি তোমাদেরকে বলছি। তো আমি তখন বললাম যে জান্নাত, তুমি দৃশ্যমান হও, তুমি ওদেরকে দেখা দাও। তো তখন ও আচমকা জান্নাত আমার সামনে উপস্থিত হলো, এবং একটা অদৃশ্য কোনো কিছু যদি হঠাৎ করে উপস্থিত হয় তখন তো ভয় পাওয়ারই কথা। তো ঘরের ভিতর তখন একটা শোরগোল পড়ে গেল। আমি তখন বললাম চুপ, কোনো কথা বলবে না। ওর নাম হচ্ছে জান্নাত, ও হচ্ছে একটা জিনের মেয়ে এবং একটা পরী। তো এই ঘটনাটা অনেক আগে ঘটেছিল। তোমার কি আব্বা মনে আছে একটা সাপের ঘটনা, আমাকে সাপ মারতে নিষেধ করছিল? তো আমি পরের দিনও সেই সাপটা মারছিলাম, এবং মারার পরে আমাকে কিছু জিন তাদের ওইখানে নিয়ে যায়। ওই বয়সে নিয়ে যাওয়ার পরে তখন হচ্ছে কি তারা ওইখানে ওই প্রথম আমার জান্নাতের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, এবং এর পরবর্তীতে বেশ কয়েক বছর পর জান্নাত আমাকে দেখা দেয়, এবং তারপর থেকে ওর সঙ্গে আমি আছি, এবং সুখে দুঃখে সবসময় জান্নাত আমার সাথে ছিল এবং এখনও আছে। মাঝখানে যখন মা অসুস্থ হলো, মাকে কিন্তু জান্নাতই সুস্থ করছিল, এবং এই যে প্রায় মারা যাওয়ার মতো অবস্থা, তখন তাকে সুস্থ করছিল কে জান্নাত। ওদের ওইখান থেকে ওষুধ পানি এনে আমার মাকে খাওয়াইছিল, খাওয়া সুস্থ করছিল। তো ওর অবদান কিন্তু আমাদের জীবনে কম না, আমার জীবনে বিশেষ করে। তো সব মিলিয়ে ওর কথা ভুলে গেলে চলবে না। তো আব্বা তখন খানিকটা রেগে গেলেও পরবর্তীতে আসলে জান্নাত যখন কথা বলে যে আপনারা দয়া করে আমার জন্য আপনাদের মধ্যে কোনো জ্ঞানজাম করবেন না বা মারামারি করবেন না। তো আমি আসলে ওকে অনেক পছন্দ করি। আমি যে খুব খারাপ জিন এমন না, আমি ভালো জিন, এবং আমি ছোটোবেলা থেকে তোকে দেখে আসছি, ওকে চিনি। তো সব মিলিয়ে আমি আসলে আপনাদের কোনো ক্ষতির কারণ হতে চাই না। তো তারপর আম্মা এবং আব্বা আসলে রাজি হয়ে যায়, কারণ মেয়েটা খুবই ভালো ছিল। আসলে জান্নাতের মতো কোনো মেয়ে হয় না, সে একটা জিন হলেও তার মতো এরকম মাটির একদম একদম হাতে ধরে তৈরি করা কোনো মেয়ে আর কি, যদিও সে আগুন তৈরি। তো সব মিলিয়ে ওর সঙ্গে যে সময়কাল, এই জিনিসগুলো আসলে বলে বোঝানো সম্ভব না। তারপর ওই 2 দিন পরে আব্বা একজন হুজুর ডেকে আমাদেরকে বিয়ে দেন। আসলে যে হুজুরটা ডেকেছিল তিনি আসলে ও জান্নাতকে চিনতে পারেনি যে ও কোনো জিন নাকি মানুষ। তো ওই জিনের উপস্থিতিতেই
আসলে ওর সঙ্গে বিয়ে হয়। তো আমরা যে বিয়ে করেছি এটা জান্নাতের আব্বা আম্মা জানতো না। তো ওইটা হচ্ছে জান্নাত পরবর্তীতে ওর বাড়িতে জানায় যে ও ওই ছেলেটাকে বিয়ে করেছে। তো পরবর্তীতে আমি আমার শ্বশুর মশাই মানে হচ্ছে যে যার সঙ্গে ছোটবেলায় আমার দেখা হয়েছিল, যিনি আমাকে দিয়ে গিয়েছিলেন এই বাগানে, তিনি পরবর্তীতে আমার সঙ্গে দেখা করে এবং দেখা করে বলে যে আমার মেয়ে যা করেছে ভালোই করেছে, তুমি আসলে খুব ভালো একজন মানুষ এবং বড় হয়েও তুমি ঠিক সেরকম ভালো একজন মানুষ হয়েছ। তবে আমার মেয়ের জন্য কখনো কোনো ক্ষতি না হয় বা কোনো কষ্ট না হয়, কারণ ও তো আমার সঙ্গে থাকবে, জান্নাত আমার সঙ্গে থাকবে এবং আমার সঙ্গে আছে এখনও। আমরা এখন হচ্ছে গিয়ে ওয়ারির একটি বাসায় আছি এবং এখানেই থাকি। আমার অফিস থেকে কাছে হয় দেখে আমরা এখানে থাকি এবং উনি আমাকে বলেছে যে আমরা মাঝে মধ্যে আসবো এবং এখানে আমি আসলে মানুষের দুনিয়ায় কেন আসি না, বিশেষ করে শহর এলাকাগুলোতে এখানে অনেক ভণ্ড মানুষ থাকে, অনেক অনেক খারাপ মানুষ থাকে যারা কিনা জিনেদের ক্ষতি করার চেষ্টা করে। তো আমার মেয়ের জন্য এরকম কোনো ক্ষতি কখনো না হয় এবং আমি সেই দোয়াই করি তোমরা ভালো থাকো, সুখে থাকো সবসময়। তো ওই সময়ের পর থেকে আমরা এখনও এখানে আছি জান্নাতের সঙ্গে এবং জান্নাত এখন আমার বিবাহিত স্ত্রী। যদিও এর আগে আমরা যা করেছি সেই জিনিসগুলো আসলে এক প্রকার ঠিক হয়নি। তো যাই হোক, সব মিলিয়ে আসলে আমাদের সময় এখন খুব ভালো কাটছে। আজ আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করার একটা মাত্রই কারণ, আমি ইমরান ভাইয়ের গল্প বেশ কয়েকদিন ধরে শুনছি এবং আমার কাছে ভালো লাগছে আসলে বিষয়গুলো, যে আমি যে জিনিসগুলো এক্সপিরিয়েন্স করেছি সেই জিনিসগুলো এখন আমি ইমরান ভাইয়ের গল্প হিসাবে শুনছি। তো সব মিলিয়ে ঘটনাটি আমার কাছে এই জন্যই মূলত পাঠানোর জন্য উদ্বুদ্ধ হয়েছি আমি। তো আমি আমার নাম পরিচয় কিছুই আপনাদেরকে দিচ্ছি না, কারণ আমার সেফটির স্বার্থে, কারণ জানেন যে মানুষজন কেমন খারাপ হয়। তো সব মিলিয়ে এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা। আপনারা সবাই যারা আমার ঘটনা শুনছেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি যেন সারা জীবন জান্নাতের সঙ্গে থাকতে পারি, একসঙ্গে মিলেমিশে থাকতে পারি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ঘটনা, যে কিনা আমাদেরকে পাঠিয়েছেন। তার নাম পরিচয় কিছুই জানাননি, তবে ছন্দনাম ব্যবহার করে আমি তার গল্পটা আপনাদেরকে শোনালাম। তো আশা করি আজকের ঘটনাটি আপনার কাছে ভালো লেগেছে। গল্পটা অনেক বড় হয়ে গেল, আসলে গল্পটা খুব সহজে শেষ করার মতো না, আমি বেশ কিছু জায়গায় স্কিপ করেছি, অনেক বড় একটা ঘটনা। তো আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর বরাবরের মতোই কণ্ঠে আমি আরজে ইমরান কিন্তু আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন ভূত বাক্স বাই আরজে ইমরান। আপনারা যদি আপনাদের জীবনের ঘটনা আমাদেরকে পাঠাতে চান, আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে আপনাদের জীবনের ঘটনা আমাদেরকে সেন্ড করতে পারেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন করার জীবনের ঘটনা নিয়ে। অলরেডি দেখতে দেখতে আমরা 24 নম্বর পর্বটা পেরিয়ে গেলাম। আগামী পর্বে হচ্ছে গিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।